আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে, আপনিও টেক্সটাইল ইঞ্জিনিয়ার, খুব সুন্দর, ভালো লাগলো। তো যে জিনিসটা হচ্ছে সেটা হলো, আপনারা চর্যাপদ সবাই ম্যাক্সিমামই পড়ছেন, ঠিক আছে? চর্যাপদটা আপনারা প্রিলিতে প্রায় একবারে ছাড়া করে ফেলছেন বলতে গেলে। তো চর্যাপদ যা পড়ছেন ওগুলার থেকে এখন লিখিত পরীক্ষাতে চর্যাপদটা অনেক বেশি হচ্ছে, অনেক বেশি হচ্ছে চেঞ্জ আছে। আপনারা যখন আজকে চর্যাপদ পড়বেন দেখবেন অনেক নতুন নতুন জিনিস আপনি শিখতেছেন। তো কিরকম জিনিস শিখতেছেন, আগে চর্যাপদ নিয়ে একটু কথা বলি। চর্যাপদ নিয়ে পড়লেন কি হরপ্রসাদ শাস্ত্রী, সে হচ্ছে মহামহোপাধ্যায়, সে হচ্ছে চর্যাপদ কি করলো, আবিষ্কার করলো। কিভাবে আবিষ্কার করলো? মূলত নেপালে গিয়ে, নেপালে তিনি 3বার গিয়েছিলেন। 3বার যাওয়ার মধ্যে হচ্ছে 2বার ব্যর্থ হয়েছেন, তৃতীয়বার তিনি সফল হয়েছেন, এরকম পড়ে আসছেন। এরপরে এটা পড়ছে 1916 সালে। তিনি হচ্ছে হাজার বছরের যে বইটা, এই বইটা তিনি কি করলেন, প্রকাশনা প্রকাশিত করলেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা পড়ে আসছেন। এখন আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আগে যা পড়ছেন তার থেকে অনেক কিছুই এখন পরিবর্তন পাবেন, ঠিক আছে? আগে যা পড়ছেন অনেক কিছুতেই পরিবর্তন পাবেন। যেমন জাস্ট আমি একটা জিনিস দেখাই দিতে যাচ্ছিলাম, যে মূল একটা জায়গা, যেমন ইতিহাসটা আপনারা আগে পড়ে আসছেন। ইতিহাসটা কি পড়ছিলেন, যে প্রথম 2বার হচ্ছে আপনার কি ব্যর্থ হয়েছেন, তৃতীয়বার যে তিনি সফল হয়েছেন। আসলে তিনি প্রথম 2বার আসলে ব্যর্থ হন নাই, তিনি কিছু না কিছু জিনিস পাইছেন। মানুষ কখনো একবার 100% ব্যর্থ হয় না, ঠিক আছে? তো তিনি যে হাজার বছরের পুরান বাংলা ভাষা বৌদ্ধ গান এবং দোহা কোষ, এটা যে তিনি প্রকাশ করছেন, এর আগে তিনি কিছু বই পাইছেন, যেমন হচ্ছে দোহা কোষ, ডাকার্ণ। প্রথমবার যখন গেছেন তিনি পাইছেন দোহা কোষ, দ্বিতীয়বার যখন গেলেন তিনি পাইছেন হচ্ছে ডাকার্ণ। কিন্তু তিনি হচ্ছে ওই বাংলার যে একটা ভাইব, আমরা ভাইব বলি, একটা ইংরেজি শব্দ, এই ভাইব জিনিসটা তিনি পান নাই। ভাইবটা কখন পাইছেন আসলে, তিনি যখন 3rd বার, যখন 1907 সালে গেলেন, তখন তিনি বাংলার ভাইবটা পাইছেন, ঠিক আছে? তো এইখানে সবচেয়ে কমন যেটা আপনি পড়ে আসছেন সেটা হচ্ছে হলো চর্যাপদের আবিষ্কারের ইতিহাস, এটা একটা কমন জিনিস পড়ে আসছেন। এছাড়া আপনি পড়লেন হচ্ছে ধর্মমত পড়লেন, ধর্মমতে কিন্তু আপনি বিস্তারিত পড়েন না। অথবা নিম্নবর্গীয় শ্রেণীর জীবন চরিত্র পড়ছেন, এটাও কিন্তু আপনি কি করেন নাই, খুব যে বেশি পড়ালেখা করছেন এরকম কিন্তু না। তো এখানে আসলে অনেকগুলো, এই যে আপনারা যে ছোট ছোট পয়েন্ট গুলো পড়ে আসছেন, এগুলো এখানে বিস্তারিত জিনিসগুলো দেখবেন। এরপরে কি দেখবেন, এরপরে দেখবেন হচ্ছে আপনার নতুনত্ব কিছু আছে যে আপনি কখনো শুনেন নাই চর্যাপদের বিষয়ে। যেমন চর্যাপদে যা শুনেছেন কি, চর্যাপদ দেখতে কেমন। চর্যাপদে 10টা লাইন আছে। প্রথম হচ্ছে নাম, তারপর হচ্ছে আপনার পদ, ঠিক আছে? পদকর্তা যে, যার পদ তার নাম থাকে, পরে হচ্ছে 10টা লাইন থাকে, এরপরে হচ্ছে মুনিদত্তের টিকা থাকে, এরকম করে চর্যাপদের একটা কি থাকে, একটা হচ্ছে পাতা থাকে, ঠিক আছে? যেটা হচ্ছে পুঁথি, বটতলার পুঁথি পাতা বলে, ঠিক আছে? একটা পাতার মতো থাকে, এটার মধ্যে লেখা ছিল এগুলো। তো এরকম জিনিসগুলো দেখছেন, বাট এর থেকে আপনি ডিটেলসে কিন্তু এখন পর্যন্ত পড়েন না। এখন হচ্ছে আপনার ডিটেলসে পড়বেন, এখানে কিরকম ব্যাকরণগত জিনিস আছে, কি আছে না আছে, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবেন। এছাড়া কি দেখবেন, এছাড়া দেখবেন হচ্ছে আমরা নর্মালি এখানে যা দেখি সেটা হচ্ছে মূলত প্রশ্ন দেখি। প্রশ্ন দেখে প্রশ্নের উত্তরটা মাথার মধ্যে নেই, ঠিক আছে? একটা বেসিক উত্তর একটা মাথা থাকতে হবে। তা আপনাদের আজকে আমি মূলত বেসিক জিনিসটা পড়াবো, ঠিক আছে? যে এখানে অনেক কিছু লেখা থাকবে কিন্তু যেটা আপনার মাথায় থাকতেই হবে, ওই জিনিসটা হচ্ছে আজকে আপনাকে পড়াবো। এর আগে আমরা আগে কি দেখবো, এর আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যেহেতু সাহিত্য পড়া শুরু করছি, সাহিত্যতে ভালো নাম্বার পাওয়ার উপায় কি, জিনিসটা আমরা একটু দেখবো। হ্যাঁ, কামরুল ভাই বলেন। আচ্ছা, তো ওদেরকে বলে দিছো যে খাতা কলম নিয়ে বসতে? শুনি নাই। মিউট করে ফেলছস? তুই মিউট হয়ে গেছস। বলি নাই ভাই। বলো খাতা এখন কলম নিয়ে বসতে। আচ্ছা, আপনারা কি নিয়ে বুঝতে ভাই? জি। মানে অনেকে হচ্ছে শুয়ে শুয়ে করে তো ক্লাস, এটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। কারণ হচ্ছে ওই যে ভিডিও অন করে দেখা যায় যে সে শুয়ে আছে। ওই জন্য বললাম যে সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসেন, টেক ইট সিরিয়াসলি, ঠিক আছে? এরকম চর্যাপদে ভালো ক্লাস পাবেন না। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে যাই। তো যেটা বলতেছিলাম, তো বাংলা, এর আগে আমরা দেখবো কি বাংলা সাহিত্যে ভালো নাম্বার পাওয়ার উপায় কি। তো মূলত আপনাদের 2টা পত্র থাকে, যারা হচ্ছে বোথ, সরি, যারা হচ্ছে জেনারেল দিবেন তারা হচ্ছে মূলত 200 মার্কের পরীক্ষা দিতে হয়। আর যারা বোধ দিবেন তারা হচ্ছে প্রথম দিন 100 মার্ক, পরের দিন হচ্ছে 200 মার্কের পরীক্ষা দিতে হয় বাংলার ক্ষেত্রে। তো প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে আপনার 100 মার্ক থাকে হচ্ছে প্রথম
প্রথম পেপারের জন্য, যে প্রথম দিন যেটা দিলেন ওখানে কিন্তু 100 মার্ক মূলত বাংলা প্রথম পত্র, আর দ্বিতীয় দিন যেটা দিলেন সেটাতে বাংলা প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে। আগে কি ছিল, আগে ছিল মনে করেন সময় ভাগ ছিল, যে 2 ঘন্টা পরে খাতা জমা দিতে হইতো, আবার হচ্ছে 2 ঘন্টা পরে কি করতে হতো, দ্বিতীয় পত্রের খাতা জমা দিতে হতো। কিন্তু এখন হচ্ছে দুইটা পত্রের খাতায় হচ্ছে একসাথে জমা দিতে হয়, এবং দুটা পত্রে হচ্ছে একবারেই আপনার প্রশ্ন থাকে। তবে আমরা এখানে মূলত আগের যে সিস্টেমটা ওইটাতেই আসলে বলতে গেলে খুব ইজিলি বোঝানো যায়, এই জন্য প্রথম পত্রটা ওভাবে লিখছি। তো প্রথম পত্রে মূলত 120 মিনিট সময় থাকে, এর মধ্যে আপনি সর্বোচ্চ 105 মিনিট সময় ব্যবহার করতে পারেন। তো প্রথম পত্রে কি থাকে, প্রথম পত্রে মূলত এই 4টা পার্ট থাকে। এই 4টা পার্ট বাদে বাকি যা আছে সবগুলো হচ্ছে দ্বিতীয় পত্র হিসেবে ধরা হয়। তো দ্বিতীয় পত্রে আপনার কি থাকে, যেমন রচনা থাকে, কাল্পনিক সংলাপ থাকে, তারপর কি বলে পত্র লিখন থাকে, সংলাপ থাকে, এগুলো থাকে। হ্যাঁ, তো প্রথম পত্রের ক্ষেত্রে আপনার সবসময় মেনটেন করবেন হচ্ছে, মানে এই 4টা প্রশ্নের ক্ষেত্রে মেনটেন করবেন হচ্ছে 105 মিনিট সময়, এর থেকে বেশি ব্যবহার করবেন না। এখানে যে 15 মিনিট সময় বাঁচবে, এটা মূলত আপনি ব্যবহার করবেন হচ্ছে রচনাতে, এটা মূলত ব্যবহার করবেন হচ্ছে রচনাতে ব্যবহার করবেন, ঠিক আছে। আর সাহিত্যতে কি হয়েছে, সাহিত্যতে হচ্ছে আপনার 30 মার্ক থাকে। তো এটা এখনো ফিক্সড হয় নাই যে এটা 3 মার্ক হবে না 6 মার্ক হবে, কারণ 45 বিসিএস এ হচ্ছে 6 মার্ক করে প্রশ্ন আসছে, কিন্তু এর আগের সবগুলো বিসিএস এ 3 মার্ক করে প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এটা মূলত এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মূলত 3 মার্কের জন্য। 6 মার্কের ক্ষেত্রে হচ্ছে আপনি সেম জিনিসই খালি ডাবল করবেন। তো 30 মার্কের নাম্বার থাকে, এবং সেখানে আপনি সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট সময় দিতে পারবেন, ঠিক আছে। তো 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে আপনি প্রত্যেকটাতে 4 থেকে 4.5 মিনিট করে পাবেন। আর যদি ছয় ছয় মার্কের হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি পাবেন, 6 মার্কের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি পাবেন 8 থেকে 9 মিনিট পাবেন, ঠিক আছে। তো এখানে মূলত লেখার সিস্টেম হচ্ছে, আপনারা অনেকে অনেক সিস্টেমে লেখেন, তবে আমি যে জিনিসটা পছন্দ করি সেটা হচ্ছে আপনি 3 প্যারাতে লিখবেন। তা একটা প্যারা হচ্ছে মূলত ভূমিকার প্যারা, একটা হচ্ছে মন্তব্য, আর মূল যে প্রশ্নটা এটা থাকবে মাঝখানে। এই হচ্ছে আমাদের লেখা, মানে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি আর কি। তো প্রথম প্যারাতে কি করবেন, প্রথম প্যারাতে হচ্ছে 2 থেকে 3 লাইনের ভূমিকা লিখবেন। যদি 6 মার্কের প্রশ্ন হয় সেক্ষেত্রে হচ্ছে আরো 1 লাইন বাড়াই লিখতে পারেন, ঠিক আছে। এবং শেষ প্যারাতে 1 থেকে 2 লাইনের মন্তব্য লিখবেন। নর্মালি হচ্ছে মন্তব্যটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম থাকে, ভূমিকাতে হচ্ছে অনেকগুলো পরিবর্তন থাকে। তো আপনারা সবসময় কি করবেন, যখন প্রশ্ন উত্তর পড়বেন বা শর্টকাটে লিখতে যাবেন তখন ভূমিকাতে কি লিখবেন এটা একটু মাথার মধ্যে নিয়ে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথম প্যারাতে গেল, প্রতিটি প্রশ্নের উত্তরে কমপক্ষে একটি উক্তি এবং পংক্তি দিতে হবে, এটা খুব মাস্ট একটা জিনিস, আপনাকে এটা দিতেই হবে। আপনি যদি এটা না দেন তাহলে হচ্ছে আপনার অরিজিনালিটি আপনি হারাই ফেলবেন। যে কোনো প্রশ্নে আপনি চাইবেনই হচ্ছে এটাকে কোনো না কোনো ভাবে, মানে রিলেটেড, আপনার কি বলে উক্তি অথবা পংক্তি দিতে, রিলেটেড পংক্তি। যে কিরকম রিলেটেড, যেমন হচ্ছে আপনি এখন ধর্মমত নিয়ে কথাবার্তা বলতেছেন, ধর্মমত নিয়ে কথাবার্তা বলতে যে আপনি যদি বলেন যে দিবস হই বহুরি কাউহি ধরবাই রাত্রি হইলে কাম রোজা, এটা যদি ওখানে ধর্মমতের মধ্যে লাগাই দেন এটা কিন্তু হবে না, ঠিক আছে, কারণ ওইটার মিনিং একটা, ধর্মমত আরেক জিনিস, ঠিক আছে। অথবা আপনি মনে করেন সবার একটা কমন পছন্দের লাইন থাকে, কা তোর উপর পঞ্চবিটা আলো চঞ্চল চিহে পৈঠা কালো, এখন এই লাইনটা যদি আপনি লাগাই দেন হচ্ছে হইলো আপনি নারীদের অবস্থান নিয়ে, তাহলে কিন্তু হবে না। তাহলে আমার একবারে যেটা রিলেটেড পংক্তি এগুলো হচ্ছে ব্যবহার করা ট্রাই করবেন। আর যদি মনে করেন যে না আমি পারতেছি না, তখন সেক্ষেত্রে আপনি ভূমিকা লেখার সময় ওই রিলেটেড পংক্তিটা আপনি ওখানে ব্যবহার করে দিবেন, অথবা মন্তব্য লেখার সময় ওই রিলেটেড পংক্তিটা ওখানে ব্যবহার করে, মানে মানে একটা রিলেশন তৈরি করে পংক্তিটা ইউজ করে ফেলবেন। তো এটা হচ্ছে কমপক্ষে একটা উক্তি বা পংক্তি দিতে হবে, না দিলে হচ্ছে নাম্বার কমবে। তারপরে হচ্ছে মন্তব্যের ডান দিকে একটা তথ্যসূত্র লিখতে পারেন। তথ্যসূত্র মানে কি, মনে করেন আপনি বঙ্গবন্ধু নিয়ে লিখতেছেন, ধরেন বাংলাদেশ বিষয়গুলো, তো বঙ্গবন্ধু নিয়ে লেখার, বঙ্গবন্ধু কিন্তু অনেকগুলো বই আছে। এখন আপনি ধরেন বঙ্গবন্ধু জেলের জীবনী নিয়ে লিখতেছেন, তো জেলের জীবনী নিয়ে কি বই আছে, ধরেন হচ্ছে নয়া চীন একটা বই আছে, ঠিক আছে, আমার দেখা নয়া চীন। তা আপনি কি করলেন, আপনি লেখছেন আপনার নিজের মতো, কিন্তু আপনি তথ্যসূত্র দিলেন নয়া চীন। তাহলে এখানে কি বুঝাইলো, যদি মানে বেসিক জিনিসটা হয় সেটা হচ্ছে আমি ধারণা নিছি নয়া চীন থেকে, তথ্যসূত্র মানে আমি ধারণা নিছি নয়া চীন থেকে, মানে কি দাঁড়ালো, আমি একটা অরিজিনাল বইয়ের থেকে দেখে দেখে মানে একটা ধারণা নিয়ে আমি লিখছি, তাহলে আপনার জিনিসটা বাড়লো, মানে একটা লেখার একটা স্ট্যান্ডার্ড বাড়লো, যে আপনি একটা আপনার লেখার মধ্যে একটা অরিজিনালিটি আছে। তো এই জন্য বলি যে আপনারা তথ্যসূত্র দিলে লেখাটা দেখতে সুন্দর হয়, এবং জিনিসটা হচ্ছে আপনার টিচারের কাছে ভালো লাগে আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে 0.5 মার্ক পর্যন্ত বাড়তে পারে।
আচ্ছা, আপনার 3 মার্কের যে প্রশ্ন সেক্ষেত্রে হচ্ছে আপনি কমপক্ষে 1 পেজ লিখতে হবে, হ্যাঁ। আর 6 মার্কের প্রশ্নে সেটা হচ্ছে 2 পৃষ্ঠা লিখতে হবে। এখন এই 1 পৃষ্ঠাটা আসলে কি পেজ? এই 1 পৃষ্ঠা আসলে মূলত লিগ্যাল পেজের 1 পেজ। এই 1 পেজটা হচ্ছে মূলত লিগ্যাল পেজের 1 পেজ। লিগ্যাল পেজ কোনটা আপনার মনে হয় চিনেন, যে এই কি বলে, ধরেন হচ্ছে এই যে এই এত বড় একটা কাগজ, একটা লম্বা পেজ, আপনাদের পরীক্ষায় খাতা হবে মনে করেন একটু লম্বা লম্বা পেজ। তো এই কাগজগুলোকে বলা হচ্ছে লিগ্যাল পেজ, B5ও বলে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। এই B5 এর পেজের হচ্ছে 1 পৃষ্ঠা স্কেলিং করার পর, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন লেটার পেজ, যেটা হচ্ছে আপনাদের খাতা, আপনারা যদি ওই খাতাতে লিখতে যান তাহলে আপনার 2.5 পেজের মতো হবে। তো আপনার 6 মার্কের জন্য ট্রাই থাকবে হচ্ছে 2.5 পেজ, আর 3 মার্কের জন্য ট্রাই থাকবে হচ্ছে 1.25 পেজের মতো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই এখন কি করবো আমি, যে আমার এত কিছু বললেন, ঠিক আছে, এত কিছু বললে কি হবে? এত কিছু বলার কারণটা হচ্ছে আপনারা সাহিত্য অবশ্যই নোট করে পড়তে হবে। একজন বলছে যে সাহিত্যের জন্য কোন বই পড়বো, সে একটু ভালো করে এখন এখন শুনবেন। সাহিত্যের জন্য এখন পর্যন্ত ভালো কোনো বই বাজারে আসেনি। ওইটা গেল কই? একটা মিনিট। তো সাহিত্যের জন্য বাজারে বিশেষ করে ভালো বই আসেনি, এখন পর্যন্ত আসেনি। তো আমার ক্ষেত্রে আমি পড়তে বলি হচ্ছে এই বইটা, ঠিক আছে। আপনার হচ্ছে সাহিত্য কথা, নাম হচ্ছিল রানা ঘোষ, ঠিক আছে। আর বাজারে দেখবেন সবচেয়ে প্রচলিত একটা বই আছে, এটার নাম হচ্ছে এটা, আপনারা অলরেডি জানেন এই বইটা সম্পর্কে, ঠিক আছে। এই বইটা সম্পর্কে অনেক ভালো করেই জানেন, নাম হচ্ছে শিকড়ের বই, ঠিক আছে। তবে আমি শিকড় পড়তে না করি, কারণ শিকড়ের মধ্যে ভুল অনেক বেশি থাকে, ঠিক আছে। তার একটা বই আছে আপনি সাহিত্যের জন্য, সেটা হচ্ছে সৌমিত্র শেখরের বই, ঠিক আছে। সৌমিত্র শেখরের একটা বই আছে, ওই বইটা পড়লে ভালো, ঠিক আছে। ট্রাই করবেন সৌমিত্র শেখরের বইটা পড়ার জন্য। তো যে জিনিসটা হচ্ছে সাহিত্যের মধ্যে অরিজিনাল মানে একটা সাহিত্যের যে কোনো প্রশ্ন, শেখরের যে ভুলগুলো আছে, শেখর হচ্ছে প্রশ্ন একরকম উত্তর আরেক রকম। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কি, ওরা একটা প্রশ্ন দিছে, ওখানে হচ্ছে আপনি একটা চিন্তা করবেন একটা প্রশ্ন দেওয়ার পরে আসলে, যেমন আপনি পদ্মাবতীর, আপনাকে পদ্মাবতী সম্পর্কে লিখতে বল, তো সেখানে আপনি কিভাবে লিখবেন? তো সেখানে নিয়ম হচ্ছে পদ্মাবতী লেখার, যে আপনার পদ্মাবতী জিনিসটা কি, এখানে চরিত্র কি আছে, এখানে বৈশিষ্ট্য কি আছে, এভাবে এভাবে একটা আপনি নিজেই চিন্তা করলে এগুলো বুঝবেন যে আমার আসলে কি লিখতে হবে। এরপর দেখবেন বইয়ের মধ্যে যাবেন, দেখবেন যে বইয়ের মধ্যে উল্টা পাল্টা কিছু একটা লেখা রাখছে, ঠিক আছে। তো এই কারণে আসলে শিকড়টা পড়তে না করে, তবে শিকড় থেকে ধারণা নিতে পারেন। আর ম্যাক্সিমাম টাইমে ট্রাই করবেন হচ্ছে বই বই থেকে দেখা, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার এখানে আমি তথ্যসূত্র, কারো যদি হাতে লেখা ছোট হয় লিগ্যাল পেজে, আচ্ছা ছোট যদি হয় তাহলে হচ্ছে আপনি ওই হিসাব করে লিখবেন, ঠিক আছে। ছোট হলে ওই হিসাব করে লিখবেন। আপনার নর্মালি পেজে লিখতে হয় হচ্ছে 18 লাইন, লিগ্যাল পেজে লিখতে হয় হচ্ছে 18 লাইন, ঠিক আছে। 15 থেকে বেশি লিখতে হয়। 15। হ্যাঁ বলেন। ভাইয়া ওই সৌমিত্র শেখরের যে বইটার কথা বলছেন ওটা কি বাংলা ভাষা ও সাহিত্য কথা মানে ওইটা সাহিত্য জিজ্ঞাসা বইটা? হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, এই বইগুলা দেখবেন, কিন্তু এই বইয়ের উপর নির্ভর হবেন না। এই বই আপনার লাগবে, কিন্তু এই বইয়ের উপর নির্ভর হবে না, ঠিক আছে। তো যেটা বললো আরেকটা জিনিস হচ্ছে বৈশিষ্ট্য এবং চরিত্র। এখন একটা মূল বিষয় আসি, বৈশিষ্ট্য চরিত্র পয়েন্ট আকারে লিখবেন, ঠিক আছে। যে কোনো বৈশিষ্ট্য এবং চরিত্র পয়েন্ট আকারে লেখা ট্রাই করবেন। অনেকে লেখেন কি একবারে গল্প গুজব আকারে লেখা শুরু করেন, যে চাঁদ সওদাগরের বৈশিষ্ট্য লিখতেছি, চাঁদ সওদাগরের চরিত্র লিখতেছি, সে হচ্ছে সে হলো কি তার প্রতিবাদী চরিত্র, খালি প্রতিবাদী চরিত্রের বর্ণনা রেখেছে, ঠিক আছে। কিন্তু তার একটা মানুষের একটা চরিত্র নিয়ে যদি বর্ণনা দেন তাহলে আপনি পাবেন হচ্ছে 0.5, 3 মার্কের মধ্যে, ঠিক আছে, বা 1 মার্ক সর্বোচ্চ পাবেন। তার তো আরো চরিত্র আছে, আপনার কি খালি ক্যারেক্টার একটাই, আপনি প্রতিবাদী চরিত্র, আপনি আর, কি বলে, আপনার কোনো ক্যারেক্টার, আপনি দায়িত্বশীল না, আপনি অন্য কিছু না, সো ওই জিনিসগুলো কিন্তু আপনাকে আনতে হবে। তো দেখবেন যে এই জিনিসটাও কিন্তু এই বইয়ের মধ্যে ভুল আছে, ঠিক আছে। তো চরিত্র যখন লিখবেন তার প্রত্যেকটা চরিত্রকে পয়েন্ট আকারে, যে সে তার মধ্যে প্রতিবাদী চরিত্র আছে, ঠিক আছে, তার সাথে সাথে আরো এই চরিত্র আছে, সে তার মানে কি বলে
শিব শিব ভক্ত সে, শিব ভক্ত সে, তারপর হচ্ছে শিবের প্রতি এতই ভক্ত যে সে মনসাকে পূজা দিতে যায় না, অথবা সে সে হচ্ছে খুবই কঠিন একটা লোক, ঠিক আছে। এই জন্য হচ্ছে দেখা গেছে কি তার বাণিজ্যে যখন জাহাজ ডুবে গেছে, তারপরে তাকে হচ্ছে মানে কি বলে দুর্বল করা যায় না। তো মানে বিভিন্ন পয়েন্ট গুলো আপনাকে আনতে হবে চরিত্র বিশ্লেষণের সময়। তো এইসব বইয়ের ক্ষেত্রে যেটা ভুল হয় সেটা হচ্ছে একটা চরিত্র বিশ্লেষণের সময় একটা পয়েন্টের উপরে লিখে ফেলে। এই জিনিসটা করা যাবে না। বৈশিষ্ট্য ক্ষেত্রে সেম জিনিস, যে আপনি মনে করেন মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য লিখতেছেন, তো ওখানে কিন্তু ওই যে স্বপ্নদর্শ থেকে শুরু হয় অনেকগুলা পয়েন্ট আছে। এখন আপনার এখানে ধরেন আপনার কয়টা ভাগ আছে, ভাগ দিয়ে শেষ করে দিছে, এটা হইলে কিন্তু হবে না। বৈশিষ্ট্য বলতে এর আপ টু বটম কি কি জিনিস পয়েন্ট আছে এগুলা, ঠিক আছে। তো 6 মার্কের ক্ষেত্রে আপনি ট্রাই করবেন হচ্ছে 7টা পয়েন্ট দেওয়ার কমপক্ষে, আর 3 মার্কের ক্ষেত্রে আপনি ট্রাই করবেন 4টা পয়েন্ট দেওয়ার কমপক্ষে, ঠিক আছে। তো নর্মালি আপনাদের শুনবেন যে ডাবল পয়েন্ট দেওয়ার কথা বলে, যে 3 মার্কের ক্ষেত্রে 6টা পয়েন্ট, 6 মার্কের ক্ষেত্রে 12 পয়েন্ট দিতে, কিন্তু আপনি এতগুলো আসলে পয়েন্ট পাবেন না। তো সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট আপনি যত পয়েন্ট আছে বা নাম্বার আছে তার থেকে একটা বেশি পয়েন্ট বা দুটা বেশি পয়েন্ট লেখা ট্রাই করবেন। তো এই হচ্ছে একটা ভালো মার্ক পাওয়ার একটা কৌশল। এই কৌশল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তথ্যসূত্র লেখার একটু বলি। তথ্যসূত্র লেখার নিয়ম হচ্ছে কি, মনে করেন এটা আপনি একটা প্যারা লিখলেন, প্যারা লেখার পরে এই জায়গাতে হচ্ছে তথ্যসূত্র লিখবেন, ঠিক আছে। তথ্যসূত্র লিখবেন, তো লেখার পরে তথ্যসূত্র লেখার পরে ধরেন চর্যাপদ, উপরে বইয়ের নাম লিখতে হয়, আর নিচে হচ্ছে রাইটারের নাম লিখতে হয়, অতীন্দ্র মজুমদার, ঠিক আছে। তো এভাবে হচ্ছে লিখতে হয় তথ্যসূত্র গুলা। আচ্ছা, এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আসিফ হাসান। আচ্ছা, আপনি কথা বলবেন না তো হাত তুলে রাখছেন কেন বুঝলাম না। ভাইয়া বলতেছিলাম যে ক্লাসটার হচ্ছে প্রথম 20 মিনিট আমি মিস করেছি, এটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ডেড থাকবে। ও, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপরে যেটা, এখন আমরা মূল প্রশ্নে যাব, ঠিক আছে। মূল প্রশ্নে কি আছে ওখানে যাব। তো এর আগে যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটা, মনে করেন এই কাজটা করতে হবে, কি জিনিস, প্রশ্ন বিশ্লেষণ। দেখেন আপনার চর্যাপদে কি কি প্রশ্ন আসছে, যেহেতু চর্যাপদ নিয়ে ক্লাস, তো চর্যাপদে কি কি প্রশ্ন আসছে একটু দেখি। লাস্ট যে পরীক্ষাটা ছিল এখানে প্রশ্ন আসছে মূলত চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ আলোচনা করুন। আপনার টেকনিক্যাল এবং জেনারেল দুইটার ক্ষেত্রে সেম প্রশ্ন ছিল অনেকটা, ঠিক আছে। টেকনিক্যালে ছিল হচ্ছে গুরুত্ব, কি জানি গুরুত্ব দিয়ে লেখা ছিল, আমি দেখাচ্ছি একটা মিনিট। আচ্ছা, এই হচ্ছে আপনাদের প্রশ্ন, ঠিক আছে। এর মধ্যে এই এটা ছিল হচ্ছে মূলত টেকনিক্যালের ক্ষেত্রে, তো চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ আলোচনা করুন। আর যেটা জেনারেলের ক্ষেত্রে ছিল সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন। মানে সেম প্রশ্নই, একটা কেন দিয়ে লিখছে আর একটা হচ্ছে ডিরেক্টলি লিখছে। কথা বুঝতে পারছেন? মানে এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, এবং আমাদের আগের সাজেশনও কিন্তু এই প্রশ্নটা ভালো করে ছিল, ঠিক আছে। সাজেশনের মধ্যে সেম প্রশ্নটাই ছিল। তো আপনি যদি এই কোশ্চেন গুলা বিশ্লেষণ করেন, কারণ আপনার প্রশ্ন কিন্তু অনেক আছে, আপনি হচ্ছে কি করতে হবে, একটা বিশ্লেষণ করে একটা কি বলে একটা একটা বক্সের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি আসলে এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই জিনিসগুলা পড়তে হবে, আরো দুই একটা বাড়বে। তো কমপক্ষে হচ্ছে এই কয়েকটা পড়তে হবে। এর সাথে কি কি পড়বেন, এর সাথে কি কি পড়বেন আমি একটু পরে বলছি। যেমন প্রকৃতির পরিচয়, চর্যাপদের প্রকৃতির একটা পরিচয় আছে, এটা একটু পড়তে হবে এবার। যাও, তো এই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে, যেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আপনি আগে পড়ে আসেন নাই। কি কি পড়ে আসছেন, যেমন হচ্ছে চর্যাপদের প্রবাদ বাক্য, এটা পড়ে আসছেন, ঠিক আছে। কান্নপার পরিচয়, এই পরিচয়গুলো পড়ে আসছেন। আবিষ্কারের ইতিহাসটা পড়ছেন, তবে আবিষ্কারের ইতিহাসে একটু চেঞ্জ আপনাদেরকে দেখাইলাম একটু আগে। তারপরে কি পড়ে আসছেন,
তারপরে পড়ে আসছেন হচ্ছে চর্যাপদ নামকরণ নিয়ে বিদ্যমান বিতর্ক, নামকরণ নিয়ে হালকা পাতলা একটু পড়েছেন। আর হচ্ছে সান্ধ্য ভাষা বলা হয়, কেন বলা হয় আসলে এটা পড়েন নাই বা এটা পড়তেও পারে। তো এই কয়েকটা জিনিস হচ্ছে আপনারা আগে থেকে একটু পড়ে আসছেন, তো বাকিগুলাই হচ্ছে আপনাদের নতুন প্রশ্ন বলতে গেলে। ঠিক আছে, প্রত্যেকটা নতুন প্রশ্ন। এবং আমার আগের যে স্টুডেন্ট যারা হচ্ছে আমার আগে ক্লাস করছে তারা হচ্ছে মূলত এভাবে নোট করছে। আপনাদের খালি আগের স্টুডেন্টের একটু নোটটা দেখাচ্ছে, তো আপনারা হচ্ছে এভাবে নোট করা ট্রাই করবেন। যদি এভাবেও নোট করতে না পারেন তাহলে এভাবে শর্টকাটে নোট করবেন। কিভাবে শর্টকাটটা একটু শিখাই দেই। সেটা হচ্ছে ধরেন আপনাদের একটু পরে আমি নারীর স্থান নিয়ে পড়াবো। তো নারীর যখন স্থান নিয়ে পড়াবো তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে আপনার আসলে ওই ভূমিকা টুমিকা তো আপনার মাথার মধ্যে আছে। তো আপনি ওই যে মূল যে পয়েন্ট গুলো, এই মূল পয়েন্ট গুলো হচ্ছে আপনি মাথার মধ্যে রাখবেন। যেমন হচ্ছে নারীদের অর্থনৈতিক কাজ, নারীদের নৈতিক চরিত্র নিয়ে বলা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নাম্বার, যেহেতু একটা উক্তি কমপক্ষে লিখতে হবে, একটা উক্তি হচ্ছে এই উক্তিটা মাস্ট দিতে হয় নারী চরিত্রের ক্ষেত্রে। তো এটা মুখস্থ করলে ঠিক আছে, এবং সাথে সাথে হচ্ছে তথ্যসূত্র। তো এই জিনিসটা এভাবে কিন্তু শর্টকাট ফর্মে করা যায়। আপনি প্রত্যেকটা প্রশ্নের এটা শর্ট ফর্মে নিয়ে আসতে পারবেন। তো এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে আপনি পরীক্ষাতে ইজিলি উত্তর দিতে পারবেন, কারণ আপনার এখন কিন্তু নোট করার সময় নেই। ঠিক আছে, তো আপনার কাজ হবে কি এরকম শর্টকাটে নিয়ে আসা। অথবা একটু পরে আরো মনে করেন এটা পড়াবো, যেমন সান্ধ্য ভাষার কথা বললাম। তো সান্ধ্য ভাষা যখন বললাম, তো সান্ধ্য ভাষা আগে অর্থ কি, তারপর হচ্ছে কে কি বলছে। ঠিক আছে, যে এই সান্ধ্য ভাষাটাও যে বলছে, মূলত বলছে হচ্ছে সান্ধ্য ভাষাটা মূলত বলছে হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তো হরপ্রসাদ শাস্ত্রীর উক্তিটা আপনাকে মাস্ট দিতে হবে। ঠিক আছে, এই উক্তিটা না দিলেও হয়, এবং সাথে সাথে হচ্ছে একটা তুলনার ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, এই যে এই জিনিসটা যে আপনি তৈরি করে রাখলেন, আপনি কিন্তু ইজিলি হচ্ছে কি করতে পারবেন, এটা খাতার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন মূল খাতাতে। তো এভাবে হচ্ছে আপনাকে একটা নোট তৈরি করতে হবে। এখন আমরা মূল প্রশ্নে চলে যাব, একটা একটা করে সাজেশনের প্রশ্ন ধরবো, একটা একটা করে শেষ করবো। ঠিক আছে, খুব শর্টে শেষ করবো আর কি। আচ্ছা, সান্ধ্য ভাষা বলার কারণ একটু আগে দেখছেন, মূল যে পয়েন্ট গুলো একটু আগে দেখছেন। তো সান্ধ্য ভাষাটা আসলে আসলে কি জিনিস? সান্ধ্য ভাষাটা আসলে হচ্ছে আলো আধারী। মনে করেন আপনার সন্ধ্যার যে সময়টা, এই সন্ধ্যার সময়টা কি হয়, আপনার হালকা আলো দেখা যায় আবার অন্ধকার দেখা যায়, মানে দুইটার একটা মিশ্রণ দেখা যায়, কোনো কিছু ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন না। যেমন একটা জায়গা যদি কালারফুল থাকে, ঠিক আছে, একটা মনে করেন অনেক দূরে একটা কালারফুল জিনিস আছে, আপনি কালারটা আসলে কিরকম সেটা আপনি বুঝতে নাও পারতে পারেন। তো কিছু বোঝা যাবে, কিছু বোঝা যাবে না, এই যে একটা মিশ্রণ, এই জিনিসটা হচ্ছে আপনার সান্ধ্য ভাষা। ঠিক আছে, তো হরপ্রসাদ শাস্ত্রী কি বলছেন? হরপ্রসাদ শাস্ত্রী বলছেন আপনার কত অন্ধকার, এই যে এটা সন্ধ্যা ভাষা মানে হচ্ছে আলো আধারী ভাষা, কত আলো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, যারা ভজন সাধন করে তারাই সে কথা বুঝিবেন, আমাদের না আমাদের বলিয়া কাজ নাই। এই জিনিসটা হচ্ছে মূলত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন। ঠিক আছে, এই জিনিসটা কে বলছেন? হরপ্রসাদ শাস্ত্রী বলছেন। ঠিক আছে, মানে হচ্ছে এই সকল যে কথাগুলো আছে, এই যে ভজন সাধন দিয়ে বুঝেছেন মূলত ধর্মের কথা আছে। ঠিক আছে, যারা ধর্ম নিয়ে কথাবার্তা বলছিল তিনি আসলে এখানে বুঝে দিচ্ছেন যে এখানে মূলত কারা কথা বলতে বলছে, বৌদ্ধ সহযোগী কথাবার্তা বলছে। তো যারা ভজন সাধন করছেন তারাই হচ্ছে এটা বুঝতে পারবেন, আমাদের বোঝার কাজ নেই। মানে এখানে একটা মূল কথা আছে এবং মূল কথার ভিতরে আরেকটা কথা আছে। তো এই জিনিসটা আপনি বুঝাই তুললেন, এবং এটা নিয়ে আপনি এটা চাইলে দিতে পারেন যে সুকুমার সেন বলছে হচ্ছে আপনার সন্ধ্যা ভাষার শব্দের বাহ্য অর্থ এক আর বাইরের অর্থ সম্পূর্ণ ভিন্ন। চাইলে এই প্রশ্নটা এভাবে দিতে পারেন। আচ্ছা, চর্যাপদের ধর্মচর্চার প্রকাশ, এটি বৌদ্ধ সহযোগিতার সাধন সঙ্গীত। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে মূলত ধর্মতত্ত্ব নিয়ে কথাবার্তা আছে, এবং সাথে সাথে কি আছে, এমন এমন কিছু ওয়ার্ড ইউজ করছে যেটার আপনার 2 রকম অর্থ হয়। ঠিক আছে, মানে এটাকে রূপক ভাষা হিসেবেও বলা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো বোঝা যায়, কিছু কিছু ক্ষেত্রে এগুলো বোঝা যায় না। কিরকম? যেমন হচ্ছে আপনার কা তোর উপর পঞ্চমী ডালো চঞ্চল চিহে পৈঠা কালো। ঠিক আছে, এখানে আপনি কি বুঝতেছেন? কা আ তোর উপর পঞ্চমী ডালো, ডালে আপনার গাছে হচ্ছে ডালের মধ্যে অনেক শাখা প্রশাখা আছে, আপনি জাস্ট এতটুকু বুঝতে পারতেছেন। কিন্তু এটা কিন্তু আরেকটা মিনিং আছে, আরেকটা মিনিং কি, পঞ্চ ইন্দ্রিয় কথা বলা আছে। ঠিক আছে, মানুষের যে পঞ্চ ইন্দ্রিয়, ধর্ম কিন্তু পঞ্চ ইন্দ্রিয় কথা বলা আছে। তো এখানে মিনিংটা হচ্ছে মূলত দুইটা। ঠিক আছে, এখন একটা মিনিং আপনি বুঝতে পারছেন, আরেকটা মিনিং আপনি বুঝেন নাই, এখানে এই জিনিসটা আসলে বলা হয়েছে।
তো বিশেষজ্ঞগণ এটাকে সন্ধ্যার অল্প আলো এবং অল্প আধারের সাথে তুলনা করেছেন, অর্থাৎ শান্ত হিসেবে অভিহিত করেছেন। দেখেন আমি হিসেবে যে মূল যে বিশ্লেষণটা দেখেছিলাম সেখানে ফার্স্টে বলছিলাম সন্ধ্যার ভাষার ফার্স্টে কি করতে হবে, অর্থটা বুঝতে হবে, অর্থ কি জিনিস সেটা একটা সাংকেতিক ভাষা। তারপরে হচ্ছে মূলত ওই সন্ধ্যা ভাষা কে বলছে এটা নিয়ে উক্তিটা দিতে হবে, আপনি উক্তিটা দিলেন, এটা আপনি এর প্রতি উত্তরে আরেকটা উক্তি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এবং সর্বশেষ হচ্ছে ব্যাখ্যা দিতে হবে। তো একটা প্রশ্ন আসলে এভাবে সাজাইতে হয়, ঠিক আছে, একটা সাজানোর একটা ওয়ে আছে। আপনি চাইলেই হচ্ছে দুমদাম লিখে দিলাম, এরকম কাজ করলেও কিন্তু আপনার নাম্বারটা কি হবে, ফল করবে। এখানে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম, পয়েন্টটা হচ্ছে ঢাবি এবং অন্যান্য শিক্ষকেরা পড়ে পড়ে খাতা দেখেন, এর জন্য ভুল কিছু দেওয়া যাবে না, দিলে নম্বর কমতে পারে। এর মানেটা কি জিনিস, এর মানেটা হচ্ছে আপনি চাইলেই হচ্ছে ধুমধাম যা ইচ্ছা তা লিখতে পারবেন না, কারণ হচ্ছে এখানে পড়া হয়, ঠিক আছে। বাংলা সাহিত্যে 140 পাইছে এরকম স্টুডেন্ট আছে, সরি বাংলাতে, বাংলাতে 140 পাইছে এমন স্টুডেন্ট আছে, আবার বাংলাতে 180, 100 অথবা 80 পাইছে এরকম স্টুডেন্ট আছে, 65 পাইছে এমন স্টুডেন্ট আছে, কোনো মতে পাস করছে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে তাদের লেখার যে ধরন, ঠিক আছে। আর যেহেতু আমরা মানে টিচাররা পড়ে পড়ে খাতা দেখে, সো এখানে হচ্ছে লেখার ধরনটা এখানে পারফেক্ট হতে হবে। যদি পারফেক্ট লেখার ধরন না আনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এভাবে হচ্ছে আপনি সাজায় করবেন, ঠিক আছে। আচ্ছা, চর্যাপদে একটা বিশেষ একটা পয়েন্ট আছে যেটা পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়, সেটা হচ্ছে চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য, ঠিক আছে, ব্যাকরণগত বৈশিষ্ট্য। এখানে আসলে কি বলা হয়েছে আপনি বেসিকটা শুনেন এবং লিখবেন অবশ্যই বেসিকটা। বেসিকটা হচ্ছে চর্যাপদে হচ্ছে মূলত অনেকগুলা ভাষার সমষ্টি আছে, ঠিক আছে। আমরা একটু পরে ভাষাগত বিতর্ক পড়বো। তো মূলত সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটা এখানে 5টা ভাষার কথা বলা আছে, 5টা। এখন কথা হচ্ছে এই যে 5টা ভাষা, যেহেতু 5টা ভাষা আছে তাহলে এখানে কোনোটা মানে কোন লাইন হচ্ছে সম্পূর্ণ সংস্কৃততে নাই, আবার কোন লাইন সম্পূর্ণ বাংলাতে নাই, আবার কোন লাইন সম্পূর্ণ অহমিয়াতে নাই, ঠিক আছে। কোন শব্দ আবার ডিরেক্টলি কোনো হিন্দিতে নাই, কোনোটা আবার কি নাই আপনার আরবিতে বা মৈথালিতে নাই, ঠিক আছে। এখানে প্রত্যেকটা লাইনই হচ্ছে মিশ্রণের দেখা দেখা যেতে পারে। তো সেম এই কারণে বলা হয়েছে যে আপনার সর্বত্র এক নিয়ম পালন করা হয়নি, ঠিক আছে। সংস্কৃত শব্দ বলেন বাংলা বলেন সবগুলা ক্ষেত্রে হচ্ছে কি করা হয় নাই, সর্বত্র এক নিয়ম পালন করা হয় নাই। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আপনার রসস্বর এবং দীর্ঘস্বরের জিনিসটা আপনার ঠিক মতো পালন করা হয়। কেমন জিনিস, যেমন রস ও দীর্ঘ উচ্চারণ, যেমন স্বরে আ, ঠিক আছে, আপনারা এগুলা জানেন, স্বরে আ দীর্ঘ আপনার স্বরে ও স্বরে আ বা রস্বই দীর্ঘই, ঠিক আছে। তো রস্বই দীর্ঘইতে আপনারা উচ্চারণটা কি হয়, রস্বই দীর্ঘই, আমরা এই উচ্চারণটা করি, কিন্তু এখানে কিন্তু উচ্চারণটা ওভাবে রাখা হয়নি। তো সেম যেমন এখানে দেখেন পঞ্চ পাঞ্চ, ঠিক আছে, এখানে আকার যে দিছি স্বরে আ একটা হচ্ছে স্বরেও, স্বরে আতে অনেক জোরে উচ্চারণ হয়, এখানে কিন্তু এই উচ্চারণগুলো ছিল না, ঠিক আছে। তারপর হচ্ছে চর্যাপদে তালিবেশ্ব মূর্ধন্যাস্য দন্ত্যাস্য এর মধ্যে কোনো পার্থক্য ছিল না, সেম জিনিস এক জায়গাতে লেখছে, মনে করেন সবর লেখছে, এই সবরটা লেখছে, আরেক জায়গাতে দন্ত্য স দিয়ে সবর লেখছে, আরেক জায়গাতে হচ্ছে মদিনার স দিয়ে সবর লেখছে। কোনো জায়গাতে মনে করেন সেম শব্দটা রাখে না, এক এক জায়গাতে এক এক অক্ষর ইউজ করছে, ঠিক আছে। এখানে এই জিনিসটাও দেখা গেছে। তারপরে হচ্ছে আপনার অশ্রুতি বশ্রুতি বিদ্যমান ছিল। অশ্রুতি কি জিনিস, বশ্রুতি কি জিনিস, এটা হচ্ছে একটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের জিনিস, ঠিক আছে। কিরকম ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে বদ্ধাক্ষর, একটা হচ্ছে অক্ষর মুক্তাক্ষর। এখানে মুক্তাক্ষরটা হচ্ছিল অশ্রুতি আর বদ্ধাক্ষরটা হচ্ছে বশ্রুতি। মানে একটাতে বন্ধ হবে উচ্চারণ আর একটা হচ্ছে চালু থাকবে। আপনি ওই যে আ আ দিয়া যেটা, এটা হচ্ছে মুক্তাক্ষর, আর বদ্ধাক্ষর হচ্ছিল খা, ঠিক আছে। মানে এরকম বদ্ধ হয়ে যায়, খাই, একটাতে হচ্ছে আওয়াজটা বন্ধ হয়ে যায় আর একটা হচ্ছে চলতে থাকে। এই জিনিসটাও কিন্তু চর্যাপদে বিদ্যমান ছিল। চর্যাপদে ক্লিব লিঙ্গটা ছিল না। ক্লিব লিঙ্গ কি জিনিস, সে যে টেবিল টেবিল এগুলা আপনার তেমন ইউজ করে না, এটা যে একটা টেবিল, টেবিল ক্ষেত্রে ইহা শব্দটা ইউজ করতে হয়, এরকম বলে না। তো সে সবগুলা ক্ষেত্রে কি করছে, সে শব্দ ইউজ করছে, ঠিক আছে, এরকম। তারপরে হচ্ছে বিশেষ স্ত্রীলিঙ্গ হলে বিশেষণ স্ত্রীলিঙ্গ হতো। মানে এখানে একটা জিনিসের ক্ষেত্রে সেম জিনিস রাখছে, সেটা হচ্ছে আপনার বিশেষণ যেটা, মানে স্ত্রীলিঙ্গ মানে যেটার সাথে যে বিশেষণটা যায় ওই বিশেষণটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আপনার কর্তৃ কর্ম করণ অধিকরণ কারকে কোনো বিভক্তি ব্যবহার করা হয়নি। যেমন একটু আগে বলছিলাম কা আ তরু বড় পঞ্চবী ডালো, ঠিক আছে।
তো এই যে কা আর তরুবর, ঠিক আছে, কা আর তরুবরের মাঝে কোন কিছুতে কিন্তু বিভক্তি শব্দটা নাই, ঠিক আছে, যেখান দিয়ে আপনি কারকটা চিহ্নিত করবেন, ঠিক আছে। তো এখানে তাহলে কি বোঝাইতেছে, এক বচনে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারকে বিভক্তি ব্যবহার করা হয় না। যেমন যেমন হচ্ছে শ্বশুরা নিজ গেল বহুরা জাগায়, বহুরি জাগায়, ঠিক আছে, জগায়। তো এখানে কি হয়েছে, শ্বশুরা মানে কি জিনিস, শ্বশুরা হচ্ছে মনে করেন শ্বশুর, এটা নর্মাল বিষয়, শ্বশুর গেল কোথায়, শ্বশুর নিদে গেল, ঘুমাইতে গেল, ঠিক আছে, বহুরি জগায়, জাগই, বহুরি জাগই মানে তার যে সাথে সাথে মনে করেন তারা হচ্ছে এখানে নাক ডাকার বিষয়টা আনছে। তো বাকিরা হচ্ছে যে জাগ্রত হয়ে গেছে যখন সে ঘুমিয়ে গেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে কি একটা লাইন আছে না, দীপ কি মুঠো বলন্তে, মানে ওই উদাহরণটা কি দেওয়া যাবে? বর্ষণ গোহালি কি মুঠো বলন্তে, এই উদাহরণটা দেওয়া যাবে? প্রবাদ, প্রবাদ বাক্যটা, হ্যাঁ হ্যাঁ, শূন্য এখানে গোয়াল দেওয়া চেয়ে যাবে। দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল ভালো। না ভাইয়া, ওইটা বলছি না, এখানে আপনি এই যে মানে অধিকরণ এই কারক। লাইনের মধ্যে বর্ষণ হ্যাঁ গোয়ালি হ্যাঁ কিমদূত হ্যাঁ বলন, বলন্দে, হ্যাঁ হ্যাঁ দেওয়া হ্যাঁ হ্যাঁ, যাবে। আচ্ছা। বর্ষণ গোয়ালি কিমদূত বলন্দে দেওয়া যাবে, কারণ হচ্ছে এখানে আপনার অধিকরণ কারকটা তো আছে, ঠিক আছে, গোয়ালের কথা বলা আছে, ঠিক আছে, গোয়ালের কথা বলা আছে না, তাহলে অধিকরণ তো আছে, সমস্যা নেই। এবং এক বচন হচ্ছে, এক বচন না আছে, এক বচন হচ্ছে হচ্ছে গরু, গরুকে বুঝাইছে এখানে, ঠিক আছে, দিতে পারবেন। এক বচনে হচ্ছে আপনার কর্তৃক, কর্ম, করণ এবং অধিকরণ কারকে বিভক্তি ব্যবহার করা হয় না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আপনি যদি আগের থেকে বুঝতে পারেন যে আমি এটা ব্যবহার করতে পারি, আপনার এগুলো হচ্ছে মানে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি 5টা বা 6টা বা 7টা লাইন দিয়ে আমি পুরো চর্যাপদ ইউজ করতে পারবো, আপনার বাকিগুলো পড়ার দরকার নেই আমার হিসেবে। কারণ এগুলো হচ্ছে মনে করে লেখাটা অনেক টাফ, আমরা মনে হয়তো মনে করতে পারি, বাট আপনারা হচ্ছে যেহেতু প্রথমবার দিবেন অনেকে, ঠিক আছে, এবং আগে এরকম করে পড়েন নাই উক্তিগুলা, সো আমার কাছে মনে হয় যে আপনি হচ্ছে আগে এটা, যেমন হচ্ছে আপনি যেরকম একটা কাজ করছেন কি, যে আমার মাথার মধ্যে মানে কাজ করছে যে আমি এখানে তো এই লাইনটা দিতে পারি, সো আমার এই লাইনটা মুখস্থ করার দরকার নেই, সো এটাই ভালো, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে চর্যা বলতে বাংলার সাথে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য, এখান থেকে না পড়িয়ে আমি পড়াবো হচ্ছে একবারে ভাষাগত বিতর্কতে চলে যাবো। ভাষাগত বিতর্কতা আসলে কি, তো একটু আগে বলছিলাম এখানে অনেকগুলা শব্দের মিশ্রণ আছে, ঠিক আছে। যেমন হচ্ছে হরপ্রকাশ শাস্ত্রী যখন পড়লেন, পড়ার পরে তিনি একটা অভিমত দিয়েছেন, কি দিয়েছেন, অভিমতটা ছিল যে এটা বাংলা ভাষায় রচিত, ঠিক আছে, এটা কোন ভাষায় রচিত, বাংলা ভাষায় রচিত। এখন এই অভিমতটা দেওয়ার পরে তিনি হচ্ছে এটাকে কোনো বিশ্লেষণ করেননি, আমার কাছে মনে হয়েছে বাংলা ভাষায় রচিত, আমি বাংলা কয়েকটা শব্দ পাইছি, আমি এটা বলছি বাংলা ভাষায় রচিত। কিন্তু যখন এই বইটা পড়া শুরু করছে পণ্ডিতরা, তখন হচ্ছে তারা 5টা শব্দ আপনারা পাইছে, কি কি 5টা শব্দ, একটা হচ্ছে বাংলা, হিন্দি, মৈথালি, অহমিয়া আর উড়িয়া। মৈথালির সাথে আরেকটা শব্দ লিখবেন আরবি, মানে কেউ কেউ বলছে আরবি আছে, কেউ কেউ বলছে মৈথালি আছে, ঠিক আছে। তো কাহিনীটা হলো যে এই যে আমরা এখন কতগুলো শব্দ পেলাম, তাহলে আসলে এটা কোন ভাষায় রচিত, তো এটা নিয়ে আসলে কি হলো, বিতর্ক শুরু হলো। হ্যাঁ, তো বিতর্ক শুরু হওয়ার পরে যারা যারা পণ্ডিত আছেন, তারা যে জায়গার পণ্ডিত সে হচ্ছে ওই জায়গার দিকে টানা শুরু করছে। মনে করেন আমি হচ্ছে অহমিয়া মানে আসামের পণ্ডিত, তাহলে আমি বলছি এটা অহমিয়া ভাষায় রচিত। অথবা আমি আমি মনে করেন ভারতে আছি, ঠিক আছে, মধ্যপ্রদেশে আছি, তা আমি বলতেছি কি এটা হিন্দি ভাষায় রচিত, ঠিক আছে। এরকম করে যে যার দিকে টানা শুরু করছে, তো এরকম যখন টানা শুরু করছে, তখন কি হলো, তখন হচ্ছে আপনার টানা শুরু হওয়ার পরে বিতর্ক আসলে শুরু হয় যখন মহাপণ্ডিত গুলা কথাবার্তা শুরু করে। 1920 সালে বিজয় চন্দ্র মজুমদার, সে হচ্ছে একটা মহাপণ্ডিত টাইপের লোক, সে তার একটা বই ছিল হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এখানে বলছে এখানে আপনার হিন্দি এবং উড়িয়া ভাষার খুব প্রভাব আছে, এবং সে হচ্ছে অনেকটা কিভাবে বলছে একবারে নিরপেক্ষ ভাবে এই কথাটা বলছে। কিন্তু এটারই হচ্ছে আপনার ব্যাক করে 1926 সালে আপনার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে বলছে এটাতে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করছে, একটু পরে আমরা ওই প্রমাণটা দেখবো। তো বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করছে, সরি প্রমাণের কিছু অংশ দেখবো। তো এই প্রমাণে কি বলছে যে এখানে এই কারণে এখানে বাংলা ভাষার এই জায়গায় আধিক্য ছিল, এবং এই কারণে এটা বাংলা ভাষায় রচিত, ঠিক আছে। কারণ আমরা যে বাংলা ভাষায় কথা বলি, দেখবেন আপনার বাংলা ভাষার মধ্যে অনেক ইংরেজি শব্দ আছে, তো এই যে ইংরেজি শব্দগুলো আছে এর মানেটা আসলে কি দাঁড়ায়, এটা কি তাহলে ইংরেজিতে রচিত না,
বাংলা ভাষায় রচিত, কিন্তু এখানে আমি মিক্স করে কথাবার্তা বলতেছি, যে মিক্স শব্দটা বলতেছি এটা কিন্তু ইংরেজি, ঠিক আছে। তো এরকম সে এই প্রমাণটা রাখছিল। তো পরবর্তীতে হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে এটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। বঙ্গ কামরূপী ভাষা মানে কি, মানে এখানে কাম শব্দটা আছে, আপনারা একটু পরে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সাহিত্য পড়তে গেলে অনেক উল্টাপাল্টা শব্দ আপনারা শুনবেন, ঠিক আছে, এবং এগুলা সাহিত্য, এগুলা মাইনে নিতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি সাহিত্য পড়তেছেন, এই জিনিসটা আপনারা যেহেতু অনেক বয়স হয়েছে, তো এগুলো আপনারা বুঝেন। তো বঙ্গ কামরূপী মানে হচ্ছে এখানে কাম জিনিসটাও থাকবে, এবং এটা হচ্ছে বঙ্গ মানে বঙ্গের সাথে সাথে এর কাছাকাছি যেটা এমন এমন শব্দগুলো আসছে যেগুলো হচ্ছে এটাকে আপনার মানে কি বলে আপনার মানুষের মধ্যে একটা চেতনা সৃষ্টি করে, ঠিক আছে। এরকম শব্দ দিয়ে এই গ্রন্থের ভাষাটা রচিত হয়েছে, ঠিক আছে। তো বঙ্গ কামরূপী মূলত এখানে শুধুমাত্র যে বাংলা তা না, বাংলার সাথে সাথে অন্য যেসব ভাষার মূল মূল শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এই যে এখানে আরবি শব্দটা লেখা হয়েছে, দেখছেন। আচ্ছা, যে একটু আগে যে বলছিলেন, এখানে কিন্তু আবার উনি এই উদাহরণটাই দিতে পারবেন। বর্ষণ গোহালি দিকিম দুধ বলকলন্ধে, সরি এটা বলন্দে, বলন্দ বলতেছি কেন, বলন্দে, ঠিক আছে, কিম দুধ বলন্দে। তো যে জিনিসটা হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ঠিক আছে। তো এখানে কি আসলে, এখানে আসলে এই পাঁচটা শব্দেরই মিশ্রণ পাওয়া গেছে। আমরা যে মূল পাঁচটা শব্দ বলতেছি, বাংলা, অহমিয়া, তৎসম, হিন্দি, আরবি, সাথে হইলো আপনার মৈথালিও আছে, উড়িয়াও আছে, ঠিক আছে, ওগুলো বলতে পারেন। এই সবগুলো শব্দেরই মিশ্রণ এই লাইনটার মধ্যে আছে, ঠিক আছে। তো এখন কথা হলো তাহলে আমি যে এটা এটা আসলে কোন তাহলে ভাষায় রচিত, সবগুলো ভাষায় আছে, তবে এখানে ওই যে একটু আগে বললাম যে সবগুলো ভাষায় থাকলে কি হবে, মূল জিনিসটা কোত্থেকে আসছে এটা হচ্ছে ফ্যাক্ট করে। তো হরপ্রয়াস শাস্ত্রী এরপরে কি করছে, সে হচ্ছে এখানে শব্দ গণনা শুরু করছে। শব্দ গণনা শুরু করার পর দেখলো এখানে 1660টা শব্দ আছে, যেখানে হচ্ছে প্রায় 60% হচ্ছে বাংলা শব্দ আছে, এবং বাংলার কিছু উল্লেখযোগ্য শব্দ আছে যেগুলো হচ্ছে এগুলো আসলে মানে বাংলাতেই থাকে, অন্য কোনো শব্দতে ব্যবহার করা হয়। যেমন ইংরেজিতে আপনি মনে করেন কিছু কিছু শব্দ আছে, যেমন একটা বড় একটা লাইন আছে, ঠিক আছে, বড় বড় শব্দগুলো এগুলো কিন্তু আপনি বাংলাতে এমনি ইউজ করবেন না। অনেক বড় বড় শব্দগুলো যেগুলো, ঠিক আছে, ওগুলো হচ্ছে ইংরেজির জন্য, মানে এগুলো থাকা মানে হচ্ছে এটা ইংরেজিতে রচিত, এরকম একটা বিষয়। ঠিক সেম হচ্ছে বাংলার কিছু একটা সিগনেচার ওয়ার্ড, কতগুলো সিগনেচার ওয়ার্ড আছে, এই সিগনেচার ওয়ার্ড গুলো নর্মালি বাংলাতেই থাকে। এই শব্দগুলো এখানে প্রভাব আমরা দেখতে পাই। যেমন হচ্ছে কি বাঙালি শব্দ, আপনারা নর্মালি জানেন বাঙালি শব্দ আসলে কি ইংরেজি ভাষার মধ্যে থাকবে না। বাঙালি মূলত কিসের, বাংলাদেশিদেরকে, সরি এই এলাকার লোকদেরকে বাঙালি বুঝাইছে। তো ওই বাঙালি শব্দটা হচ্ছে বাংলার একটা প্রতিফলন। তো বাঙালি শব্দটা পাওয়া গেছে। তারপর একটা শব্দ পাওয়া গেছে হচ্ছে পাউয়া খাল, ঠিক আছে, এই শব্দটা মূলত বাংলাতে আছে, পাউয়া খাল, ঠিক আছে। তারপরে বাংলা শব্দ এগুলা হচ্ছে মূলত বাংলার সাথে রিলেটেড। এছাড়া কি আছে, যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে, যে চর্যাপদে বাংলা শব্দের আধিক্য বেশি ছিল, ঠিক আছে। যেমন কি জিনিস, বাংলা শব্দে দেখবেন তালিবাস্বর ব্যবহার বেশি, ঠিক আছে। তৎসম শব্দতে কিসের ব্যবহার বেশি, মদিনাস্বর ব্যবহার বেশি। কিন্তু এখানে কিন্তু মদিনাস্বর বলতে গেলে খুবই কম ছিল, এখানে তালিবেশ্বর ব্যবহারটা বেশি ছিল। তারপর বরিগা চ এর ব্যবহার অনেক বেশি এখানে, ঠিক আছে। তারপরে আপনারা নর্মালি যেটা চিনেন সেটা হচ্ছে উয়, ঠিক আছে, রং, ঠিক আছে, বং। তো এই উটা হচ্ছে মূলত বাংলার একটা রূপ, ঠিক আছে। এই শব্দের ব্যবহার বেশি হচ্ছে এখানে, অনুষ্ঠান শব্দের ব্যবহার অনেক কম। এবং আরেকটা জিনিস হচ্ছে দৈন্তান্ন এবং মদিনান্নর মধ্যে কোনো যে রস, প্রথম দিয়ে বলছিলাম রস ও দীর্ঘস্বর, এখানে কিন্তু আসলে কিছু নাই। তাহলে এখানে কোনো পার্থক্য নাই, মানে একই শব্দ একবার মদিনান্ন দিয়ে লেখছে, একটা হচ্ছে দৈন্তান্ন দিয়ে লেখছে। তো এই যে কতগুলা পয়েন্ট, এই পয়েন্টের ভিত্তিতে আমি বলতে পারি এই জিনিসটা হচ্ছে আমার বাংলা ভাষায় রচিত, ঠিক আছে। ভাষাগত বিতর্ক যাই হোক, অথবা আপনি যদি চান এভাবে লিখতে পারেন যে এখানে অনেকগুলো ভাষা আছে, তারপরে যেহেতু বাংলা ভাষা আধিক্যত বেশি, তাই আমি বলতে পারি যে আমরা বলতে পারি এটা বাংলা ভাষায় রচিত। এভাবে এটাকে শেষ করতে হবে, ক্লোজ করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা খুব কমন একটা প্রশ্ন যেটা পরীক্ষাতে প্রায় আসে, সেটা হচ্ছে চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের পরিচয়, ঠিক আছে। এটা আসলে কি জিনিস, এটা হচ্ছে যে যে চর্যাপদের মধ্যে আপনার এখানে সমাজের চরিত্র ফুটে উঠছে। আপনারা আগে পিলিতে পড়ে আসছেন যে কি আসছে, নিম্নবর্গীয় মানুষের পরিচয় ফুটে উঠছে অথবা সমাজের চিত্র ফুটে উঠছে। তো আসলে এখানে কিভাবে ফুটে উঠছে, এইটা হচ্ছে আপনার প্রশ্ন। এখন আপনি একটা বই বললে নর্মালি 2-3 লাইন পাবেন, ঠিক আছে, এখানে এই আছে সেই আছে, এখানে সব রকমের পেশা আছে এই, কিন্তু একটা প্রপার প্রশ্ন উত্তর লিখতে হলে, ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, প্রপার প্রশ্ন কিভাবে লিখবেন, প্রপার প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন,
তো মূলত এখানে লিখতে হবে কি, এখানে অবশ্যই উক্তিগুলোকে এমন ভাবে ব্যবহার করতে হবে যেটাতে আপনার পুরো প্যারাটাকে একটা সামঞ্জস্য তৈরি করে। ঠিক আছে, আপনি উক্তি দুইটা ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এমন ভাবে তৈরি করবেন যেন হচ্ছে এটার সামঞ্জস্যতা তৈরি করে। যেমন আমি এখানে উক্তি ব্যবহার করছি মূলত প্রথম দিয়া দুইটা বা একটা, আর হচ্ছে লাস্টে দিয়ে একটা। ঠিক আছে, একটা সামঞ্জস্য তৈরি করছি, এবং এর মাঝে হচ্ছে আমি মূলত মূল বিষয়গুলো লিখলাম। ঠিক আছে, তো এখন কিভাবে লিখবেন, ধরেন হচ্ছে নিম্নবর্গীয় শ্রেণী। তো নিম্নবর্গীয় শ্রেণীতে হচ্ছে আপনার অন্তর্জ শ্রেণীর জীবনযাত্রা এবং হচ্ছে দরিদ্র জীবনের বেদনার বিষাদ চরিত্র ফুটে উঠছে। ঠিক আছে, এই চর্যাপদের মধ্যে। তো আপনি হচ্ছে এটা দিয়ে ভূমিকা লিখলেন। আচ্ছা, ভূমিকার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভূমিকা লেখার সময় অবশ্যই যে প্রশ্নটা লিখতেছেন তার একটা মূল ভাব থাকতে হবে। মনে করেন আপনি এখন নিম্নবর্গীয় নিয়ে দেখতেছেন, আপনি এখানে বেদনা বিষাদের কথাগুলো লিখলেন। আপনি একটু আগে ভাষা বিতর্কের কথা বলছেন, আপনি প্রথম জায়গাতে ভাষা বিতর্ক নিয়ে হালকা একটু লিখবেন যে এখানে অনেকগুলো ভাষা আছে, তাই এই নিয়ে হচ্ছে ভাষা বিতর্ক শুরু হয়েছে। মানে ভূমিকাটা ওই প্রশ্নের আলোকেই লিখতে হবে। আচ্ছা, তো এখন নিম্নবর্গীয় যে মানুষের পরিচয়, তো এখানে আসলে নিম্নবর্গীয় কি ছিল? নিম্নবর্গীয় ছিল প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে একটা মানুষের বসবাস। নিম্নবর্গীয় মানুষটা আসলে কোথায় থাকে? আপনি একটা চিন্তা করেন, আপনার বস্তির মানুষগুলো চিন্তা করেন, যে আপনার সামনে যদি বস্তি থাকে ওটা চিন্তা করেন, যে বস্তির মানুষ আসলে কোথায় বসবাস করতেছে, এই জায়গাতে বসবাস করতেছে, তারা কিভাবে চলতেছে, কিভাবে খাচ্ছে। ঠিক আছে, এই এই কথাটা লিখলেন। তারপরে কি হয়েছে, তারপর হলো তারা কিভাবে অনুষ্ঠান পরিচালনা করতেছে, বা তারা কোনো উৎসব কিভাবে পালন করতেছে, এটা লিখলেন। এরপরে হচ্ছে দেখবেন যে ম্যাক্সিমাম সময় একটা নেগেটিভ জিনিস থাকে, যে কোনো একটা জিনিস লিখতে যাবেন দেখবেন এটা একটা নেগেটিভ কিছু থাকবে। যেমন এখানে কিছু কিছু লোক থাকবে সে চুরি ডাকাতি করবে বস্তির মধ্যে, তো এখানে কিছু কিছু মানুষ আছে যে চুরি ডাকাতি করে। এটা মানে এই জিনিসটা হচ্ছে একটা থিঙ্কিং এর বিষয়, যে আপনি একটা প্রশ্ন লিখতেছেন, আপনি কি লিখবেন পুরোপুরি হচ্ছে এটা থিঙ্কিং এর উপর নির্ভর করে। ঠিক আছে, যে এখন আমি যে কথাটা বললাম বস্তি নিয়ে, ঠিক এই জিনিসটাই আছে আপনি এখানে এখানে উপস্থাপন করেন। ফার্স্টে কি দিবেন, নিম্নবর্গীয় তারা কোথায় থাকে, তারা কোথায় থাকে, টিলার উপরে থাকে। ঠিক আছে, টিলার মোড় কালত মোড় ঘর নাহি পরবেশী, হারিতবাদ নাহিনীতি পরবেশী, সরি, হারিতবাদ নাহিনীতে আবেশী। টিলাত মোড় ঘর নাহি পরবেশী, হারিতবাদ নাহিনীতে আবেশী। আচ্ছা, টিলার উপর তাদের ঘর। ঠিক আছে, আরেকটা জায়গায় কি, আরেকটা হচ্ছে ডম্বিতে তাদের কুড়ে ঘর। তাদের অবস্থান হচ্ছে দুই জায়গাতে, একটা হচ্ছে নগরের বাইরে, দুইটাই কিন্তু নগরের বাইরে। ঠিক আছে, একটা হচ্ছে পাহাড়ের উপর, পাহাড় টিলার উপরে তারা থাকে, আর একটা হচ্ছে ডোম্বি এলাকা যেগুলো আছে ওখানে তারা থাকে। ঠিক আছে, কুড়ে ঘরের মধ্যে থাকে। তো এখন আমরা কি লিখলাম, তারা কোথায় বসবাস করতেছে। এখন হচ্ছে তারা কি করে, তো তারা কি করে এই জিনিসগুলা। আর আরেকটা জিনিস করবেন, যতগুলা ওই যে অথেন্টিসিটি বাড়ানো যায়, অরিজিনালিটি বাড়ানো যায়। যেমন হচ্ছে এই এই চর্যার নাম্বারে বলা আছে এই কথা, তাহলে টিচার যখন দেখবে যে আচ্ছা ঠিক আছে ও তো তাহলে পড়ছে, সে জানে কোথায় কোথায় লেখা আছে, তাহলে সে হচ্ছে এটাতে একটু কি থাকবে, আপনার পজিটিভ থাকবে। তো পজিটিভ থাকলে আপনার নাম্বারও কিন্তু বাড়বে। তো এখানে যেমন 8, 13, 14, 15, 18 এই নাম্বারের গুলাতে কি আছে, আপনার নিম্নবর্গীয় বা দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দেওয়া আছে। ঠিক আছে, তো পরিচয়গুলো কি বা তারা কি কাজ করে, যেমন হচ্ছে তারা ডোম, চন্ডাল, কুলি, কামিন, মাঝারি, শিকারী, তাঁতি। হ্যাঁ, এগুলার কথাই কিন্তু এখানে বলা আছে। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে হচ্ছে তারা কৃষিকাজ, হাট বাজার, নৌকা পারাপার, পশু শিকার, কাঠ বিক্রি, মদ বিক্রি, এগুলা হচ্ছে কাজ করতো তারা। হ্যাঁ, এবং তারা হচ্ছে যাযাবরের মতো ঘুরে বেড়াতো। এখন তাদের কি হলো, পরিস্থিতি শেষ, তারা কি কাজ করে বা তাদের পেশা কি, এটা শেষ। এখন কি আসবে, এখন হচ্ছে তারা কোনো কিছু এক্সট্রা কিছু করে কিনা। হ্যাঁ, তারা হচ্ছে আপনার তাদের কিছু রীতিনীতি আছে এবং তারা হচ্ছে অতিথি আপ্যায়ন করে এবং বিভিন্ন উৎসব পালন করে, ওটাও লিখলেন। সাথে সাথে এখন তাদের কোনো নেগেটিভ কিছু আছে কিনা, নেগেটিভ কি জিনিস আছে, তারা চুরি ডাকাতির প্রাদুর্ভাব ছিল। তো এখন এটা দিলেন, এবং সাথে সাথে যদি পারেন এই 2 নাম্বার চর্যায় বলা আছে পনের চড়ে নিল অধারি। ঠিক আছে, এর মানে হচ্ছে হলো পনের চড়ে নিল অধরাতি, মানে হচ্ছে চুরি, মানে রাত্রের বেলায় চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, এটা জিনিসটা হচ্ছে এরকম, রাতের বেলায় চোরে সবকিছু চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে দাবা খেলা। এখন তাদের কোনো এই যে উৎসব গেল, এখন হচ্ছে তারা হচ্ছে ফ্রি টাইম পাস করার বিষয় নিয়ে, যেমন তারা ফ্রি টাইম কিভাবে পাস করে, ফ্রি টাইম পাস করে দাবা খেলা দিয়ে, পান খাওয়া নিয়ে, মদ পান করে, নাচ গান করে, এগুলা নিয়ে হচ্ছে তারা তাদের সামাজিক জীবন অথবা হচ্ছে তাদের ফ্রি টাইমটা পাস করতে। তো এই সবগুলো হচ্ছে একটা মানুষের চরিত্র, আপনার নিজেরাও দেখবেন যে এভাবে বিশ্লেষণ করতে পারবেন। হ্যাঁ, তো এভাবে হচ্ছে মূলত একটা প্রশ্নের উত্তর লিখতে হয়, যেন টিচার পড়ে বুঝে একটা, আপনি একটা মানে কি বলে একটা জীবন লিখতেছেন। ঠিক আছে,
একটা জীবন চরিত্র লিখতেছেন, যেটা পড়া বোঝে। আর আপনি যদি ধুমধাম লেখেন, তার এই হয়েছে, তার ওই হয়েছে, সেই হয়েছে, শেষ, তার পরিচয় দিয়ে দিয়েছেন, প্রশ্ন উত্তর শেষ, তাহলে হচ্ছে ওরকম নাম্বারও ওরকম পাবে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে একটা একটা সিগনেচারি, মানে সিগনেচারি জিনিস রাখবেন, একটা একটা এক নাম্বার জিনিস। যে কোনো উত্তর লিখবেন, আমার মতো যে লিখতে হবে তা না, আপনি নিজের মতো লেখেন, কিন্তু এমন একটা সিগনেচারি জিনিসগুলো রাখবেন যেগুলো টিচার দেখা হচ্ছে খুব মানে মানে নাম্বার দিতে বাধ্য হয়। আর আরেকজন থেকে একটু আনকমন লিখবেন। ঠিক আছে, পরীক্ষার সময় একটু আনকমন লেখা ট্রাই করবেন। এতদিন পিলি পড়ছেন, ও পড়ছে, আমিও পড়ছি, কিন্তু এখন হচ্ছে আপনার ওর থেকে নাম্বার বেশি পাইতে হবে। ঠিক আছে, আপনার দেখবেন যে 41 বিসিএস আপনার দেখবেন যে সর্বোচ্চ গেলে নাম্বার আসবে কত, আপনার 560 এরকম নাম্বার আসবে। বা আপনি যে 40 বিসিএস এর আপনার খাতা মার্কশিট গুলা দেখছেন, সেখানে দেখবেন 506 থেকে 560 এর মধ্যে ম্যাক্সিমাম মার্ক। ঠিক আছে, এখন এখানে মানেটা কি, এখানে মানে হচ্ছে আপনার প্রতিযোগিতা আসলে এরকম। ঠিক আছে, আপনার আসলে এটা প্রতিযোগিতা, আপনাকে ওই 506 থেকে 560 বা এর বেশি পাইতে হবে। ঠিক 44 যদি আসে, 44 দেখবেন আপনার মার্ক হয়ে যাবে আপনার 540 থেকে 580। আপনি এখানে কিন্তু যেরকম প্রিলিতে 130 ধরে পড়তেছেন, এখানে কিন্তু 130 ধরে পড়তে পারবেন না। এখন হচ্ছে আমি তাদের ঠেলা দিয়ে উপর দিকে উঠতে হবে। সে যদি এখানে 5 পায়, আমি এখানে 6 পাইতে হবে। সে যদি এখানে 6 পায়, আমার এখানে 7 পাইতে হবে। জিনিসটা আসলে এরকম। তো টিকের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, তো প্রতিযোগিতামূলক একটা জিনিস এখানে আছে। তো ওইভাবে হচ্ছে উত্তরগুলো লেখার ট্রাই করবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর না থাকলে আগাবো। আমার কথা কি বোঝা যায়? আমি এতগুলো যে কথাবার্তা বললাম। জি বোঝা যায়। কোনো প্রশ্ন এরাইজ হয়নি? কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন আসে না যে ভাই এতগুলো কথা বলতেছে কেন? কোনো রকমের প্রশ্ন মনে হয় নাই? ভালো তো। শেষ ক্লাস? আপনার কি শুরু হবে? না, ক্লাস নেই, একটাই ক্লাস আছে। আচ্ছা, না আমার ওই 10 মিনিট লাগবে আরো। ধর্মমত পড়াবো আর নারীটা পড়াবো। তাতে কি হয়েছে তোর? হাতে হচ্ছে গ্লাভস, ওই ওটা ঘষা খায় খালি। আচ্ছা, তো যেটা হচ্ছে ধর্মমত, খুব একটু ভালো করে বুঝবেন। ধর্মমতটা আমি সাদা কাগজে বুঝাবো। ধর্মমতটা কি জিনিস? ধর্মমত এই যে সহযোগীগণ, সহযোগীগণ কি? সহযোগীগণটা একটু জানেন, সহযোগীগণ আসলে কি জিনিস? সহযোগী একটা হচ্ছে বিশেষ ধর্ম সম্প্রদায়। বৌদ্ধ, গৌতম বুদ্ধের অবর্তমানে অবর্তমানে বৌদ্ধ ধর্ম দুটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হীনযান মহাযান, এটা নিয়ে একটু পরে আসতেছি। তো মূলত সহজিয়াগণ যারা, এটা হচ্ছে আপনার বৌদ্ধ, মানে তারা যে পুরা যে জিনিসটা আছে, পুরো বৌদ্ধ ধর্মের যে সবগুলা বিষয় আছে, সবগুলা বিষয়ের একটা সম্মিলিত রূপ হচ্ছে হলো এই সহজিয়া। ঠিক আছে, সহজিয়া সম্প্রদায়। এই বৌদ্ধ ধর্মের মধ্যে বৈষ্ণব সহজিয়া সম্প্রদায় ছিল, তবে তারা বাংলা ভাষায় বহু গ্রন্থ লিখছেন। সহজিয়া সম্প্রদায়ের সাথে বাউলদের ঘনিষ্ঠতা ছিল। তো সহজিয়াদের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে অনেকটা গীতি টাইপের লেখা লেখে। ঠিক আছে, তারা আধ্যাত্মিকতা বিষয়টা আনে, গীতি কথায় লেখে, তান্ত্রিক বিষয়টা লেখে, তান্ত্রিকতা বিষয়টা আনে। ঠিক আছে, তাদের ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে দেহের সাথে সম্পর্কটা দেখায়। আপনারা একটা ছবির নাম শুনবেন, সেটা হচ্ছে কসমিক সামথিং। তো সেখানে দেখবেন যে দেহটাকে কিভাবে ইউজ করছে, এই জিনিসটাই কিন্তু সহজিয়ারা করে। ঠিক আছে, তো বৌদ্ধ ধর্মে আসলে কি বলা আছে, সরি, এইখানে আসলে কি বলা আছে? ঠিক আছে, এখানে আসলে বলা আছে দৃঢ় করিও মহাসু পরিমাণ। ঠিক আছে, দৃঢ় করিও মহাসুহ পরিমাণ মানে কি? কিসের মধ্যে মহাসুখ আছে? দৃঢ়তার মধ্যে, মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণের মধ্যে। ঠিক আছে, তো এটা আসলে কে বলছে, এটা আপনাকে জানতে হবে। এটা কে বলছে, এটা আপনাকে জানতে হবে। কে বলছে? সম্ভবত ভুসুকাপা বলছিল। সরি, না, ভুসুকাপা বলছে, লুইপা বলছে। লুইপা বলছে হচ্ছে দৃঢ় করিও মহাসু পরিমাণ। ঠিক আছে, আর আর ভুসুকাপা বলছে হলো সহজানন্দ মহাসু নীলে।
এই লাইন দুটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখানে টোটাল 5টা লাইন আছে, 5টা লাইন মুখস্থ রাখতে হবে। কেউ যদি মনে করেন যে না ভাই আমি মুখস্থ করবো না, আমি আমার মতো লিখবো, আপনি লিখতে পারেন, কিন্তু আপনি নাম্বার মাস্ট কম পাবেন। ঠিক আছে, আর বিশেষ করে এই 3টা লাইন তো মাথায় রাখতে হবে, কারণ এটা হচ্ছে মূল ধর্মমতটা। ধর্মমতের মূল 3টা কথা আছে, ঠিক আছে। একটা হচ্ছে দৃঢ় করিও মহাসু পরিমাণ, আর এটা হচ্ছে সরল সময় কাহি করি ওই, আর এটা হচ্ছে ধমন চমন বিনে পান্ডি বৈঠা। ঠিক আছে, ধমন চমন বেনি পান্থি বৈঠা। ঠিক আছে, এই 3টা কথা হচ্ছে মূল কথা। আরেকটা যেটা ঘুষুকা বলছে, সহজানন্দ মহাসু নিলে, মানে সহজ আনন্দের মাঝে মহাসুখ বিদ্যমান। তো এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে মহাসুখ। আপনি মহাসুখ পাবেন কিভাবে? মহাসুখ আসলে কিরকম? যেমন ইসলাম ধর্মে মহাসুখ আসলে বলতে কোন সময়টাকে বোঝায়? যখন হচ্ছে আপনি আখিরাতে আছেন, ঠিক আছে, আপনার কি বলে, আপনি হচ্ছে কি বলে এটা, হাসরের ময়দানে আছেন, হাসরের ময়দান থেকে আপনাকে যখন জান্নাত দিল তখন আপনি হচ্ছে মহাসুখে গেছেন। তখন তাদের ক্ষেত্রে মহাসুখটা হচ্ছে এই পৃথিবীতে বিদ্যমান। ঠিক আছে, এই বিদ্যমান এই জিনিসটা এখানে তারা পাবে। মহাসুখটা কিভাবে পাবে? প্রথমত একজন বলছে হচ্ছে সহজ আনন্দের মাঝে মহাসুখ, আরেকজন বলছে আত্মনিয়ন্ত্রণের মাঝে মহাসুখ। ঠিক আছে, তো এই আত্মনিয়ন্ত্রণটা আসলে কি? আত্মনিয়ন্ত্রণ আসলে মূলত বোঝা হচ্ছে কাম চেতনাকে বোঝায়। কাম চেতনা হচ্ছে মূলত আত্মনিয়ন্ত্রণ করতে হয় তাদের। মানে আপনাদের শরীরে অনেক কাম চেতনা আছে, এই জিনিসটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনারা মহাসুখ, মানে হচ্ছে যে সন্ন্যাসীরা যে জিনিসটা করে, ঠিক আছে, তারা একবারে নিজেকে হচ্ছে পুরা সৃষ্টিকর্তার কাছে বিলাই দিতেছে, এই সৃষ্টিকর্তার কাছে বিলাই দেওয়াটা হচ্ছে মহাসুখ। তো আপনি যদি কাম চেতনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, শরীরের আত্মনিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন? মহাসুখে যাইতে পারবেন। তো মানুষ আসলে কিভাবে জন্মায়? মানুষ আসলে হীনযান হয়ে জন্মায়। ঠিক আছে, তারপরে হচ্ছে তারা কোথায় যায়? হীনযান থেকে কোথায় যায়? তারা যায় হচ্ছে হলো বজ্রযানে। বজ্রযান, ঠিক আছে। হীনযান থেকে তারা যায় হচ্ছে হলো বজ্রযানে, তারপরে যায় হচ্ছে হলো মহাযানে। ঠিক আছে, তাদের মূল জিনিসটা হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে বজ্রযান। আর সর্বশেষ যেখানে যায় তারা মানে সমাধি হয়ে যাবে, সেই জায়গাটা হচ্ছে হলো মহাযান। আপনারা অনেক জায়গায় 2টা জিনিস পড়বেন, অনেক জায়গায় হচ্ছে 3টা জিনিস পাবেন। ঠিক আছে, অনেক জায়গায় মহাযান শব্দটা ব্যবহার করছে, অনেক জায়গাতে করেন। ঠিক আছে, মহাযান আসলে কিছু না, মহাযান হচ্ছে মনে করেন জান্নাত, আপনি জান্নাতে চলে গেছেন, এটা হচ্ছে মহাযান। কিন্তু মূল যে আপনি যে কাজকর্ম, এই কাজকর্মটা হচ্ছে হীনযান বজ্রযান। ঠিক আছে, তো আপনি জন্মাইছেন হচ্ছে হীনযান হয়ে, আপনি যখন কাজ করবেন, কাজ করতে করতে আপনি একটা সময় বজ্রযানে যাবেন, মানে হচ্ছে আপনি আপনার সৃষ্টিকর্তার পেয়ারে হয়ে যাবেন। ঠিক আছে, এরপরে যখন কি হবে, এরপর আরো যখন কাজ করতে থাকবেন, তখন আপনার জন্য মহাযান রয়েছে। ঠিক আছে, এখন এই যে হীনযান থেকে বজ্রযান যাবেন, এই জায়গাতে সবচেয়ে বড় ঝামেলাটা করে হচ্ছে এই কাম চেতনা। ঠিক আছে, এই জিনিসটা সবচেয়ে বড় ঝামেলাটা করে। তো এখান থেকে আপনার বের হওয়ার জন্য তারা কি করছে? তারা একটা কাজ করছে, তার নাম হচ্ছিল ইরা পিঙ্গলা সুষুম্না। ইরা পিঙ্গলা আর একটা হচ্ছিল সুষুম্না। এই 3টা জিনিসের সাহায্য নিয়েছে তারা। ঠিক আছে, ইরা পিঙ্গলা সুষুম্না। পিঙ্গলা জিনিসটা আপনারা চিনবেন, পিঙ্গলা হচ্ছে যে আফ্রিকার মাঝখান দিয়ে পোকার একটা আক্রমণ আসছিল না? ঠিক আছে, কারণ পুরো তাদের সব ফসল টসল ধ্বংস করে ফেলতেছে। এই জিনিসটা হচ্ছে পিঙ্গলার একটা জিনিস, মানে হচ্ছে আপনার কি বলে, আপনার যখন এই চেতন, আপনি যখন একটা জায়গাতে ফোকাস হবেন, তখন আপনার সাইডে কি হইতেছে আপনি চিন্তা করবেন। এই পিঙ্গলার আসলে জিনিসটা এরকম, আপনি একবারে ফসল ধ্বংস করবেন, কারণ আপনাকে মারতেছে না ফিরতেছে, এই জিনিসটা আপনি এখানে কেয়ার করবেন না। ঠিক আছে, তো এই 3টা জিনিস তারা সাহায্য নিয়ে তারা হচ্ছে এই হীনযান থেকে তারা হচ্ছে কি করছে? বজ্রযানে গেছে। এখন এই এই জায়গাতে যে শুধুমাত্র এই মহাসুখের কথাই বলা আছে তা কিন্তু না, মহাসুখের সাথে সাথে আরো 2টা কথা বলা আছে। এই 2টা কথা কিন্তু ইসলাম ধর্মে আছে। যেমন হচ্ছে কি, আপনার এই যে কাঁধ, এই 2 কাঁধের একটা জায়গায় হচ্ছে একটা ফেরেশতা, আর একটা জায়গায় আরেকটা ফেরেশতা। একজন হচ্ছে ভালো জিনিস লিখতেছে, একটা হচ্ছে খারাপ জিনিস লিখতেছে। তাদের ধর্ম কিন্তু ওই যে কি বলে, সহজীয় যে বৌদ্ধগণ, তাদের কিন্তু সেম জিনিসটাই আছে। এটা হচ্ছে ধমন চমন, 2জন আছে, তারা হচ্ছে লেখালেখি করতেছে। আরেকটা হচ্ছে সবাইকেই হচ্ছে মাটিতে মিশে যেতে হবে, যেমন আমাদেরকে কবরে যাইতে হয়, তাদের ক্ষেত্রে সেম জিনিস, তারা হচ্ছে সবাইকে একদিন মাটিতে মিশে যেতে হবে। সহল সমাহিয় কাহি করি ওই। ঠিক আছে, এই হচ্ছে তাদের ধর্মমত 3টা। ঠিক আছে,
এরপরে হচ্ছে চর্যাপদের নারীদের স্থান ও ভূমিকা। ঠিক আছে, এটা নিয়ে আমি প্রথমে একটু দেখাইছিলাম যে কিভাবে মূলত তাদের মূল পয়েন্ট হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে তাদের কি কি কাজ করতো, তারপর হচ্ছে তাদের চরিত্র, আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে তাদের হচ্ছে কাজকর্ম, অর্থনৈতিক কাজকর্ম, আর একটা হচ্ছে চরিত্র, আর একটা হচ্ছে তাদের নিয়ে যে উক্তিগুলো আছে। এই তিনটা জিনিস মনে রাখলে আপনি উত্তরগুলা লিখতে পারবেন। তা এখন হচ্ছে আমরা অর্থনৈতিক কাজকর্ম বা তারা কি কাজকর্ম এখানে যাই। তো মূলত এখানে যেমন নিম্ন শ্রেণীর কথা বলছে, নিম্ন শ্রেণীর কথা যখন বলছে, হ্যাঁ, উচ্চ শ্রেণীর নারীদের কথা কিন্তু এখানে বলা হয় না, এখানে নিম্ন শ্রেণীর নারীদের কথাই বলা হয়েছে। কারণ এখানে একটা বিষয় অনেকে আপনাদেরকে বলে নাই, সেটা হচ্ছে তার এই বৌদ্ধ মানে চর্যাপদ যখন লেখা হইতেছিল তখন ওই সময়ে হিন্দু ধর্মের প্রভাবটা বেশি ছিল। ঠিক আছে, এর মানেটা হচ্ছে কি, হিন্দু ধর্মের প্রভাবটা বেশি ছিল মানেটা হচ্ছে তারা প্রকট ছিল। যেমন হচ্ছে 1204 সালের পরে আপনার এই বাংলার মধ্যে হচ্ছে ইসলাম ধর্মের প্রভাবটা বেশি ছিল। ঠিক আছে, আপনার ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার পরে তুর্কি শাসনের পরে এখানে আপনার ইসলাম ধর্মের জিনিসটা বেশি ছিল। এই সময় হিন্দুরা হয়ে গেছিল প্রচ্ছন্ন। ঠিক এর আগে দিয়া দেখবেন হচ্ছে লক্ষণ সেন, তারপরে হচ্ছে বিভিন্ন সেন আমলের সময়, ঠিক আছে, এর আগে মনে করেন মৌর্য যুগে, ঠিক আছে, এই সময় হচ্ছে আপনার হিন্দুদের একটা কি ছিল, প্রভাব ছিল। তখন হচ্ছে বৌদ্ধরা হচ্ছে তাদের ধর্ম বাঁচাইতেছিল। তো এই বৌদ্ধরা ছিল তো ওই সময় হচ্ছে নিম্ন শ্রেণীর লোক, এই জন্য এখানে সবসময় ম্যাক্সিমাম জায়গাতে নিম্ন আহ সরি নিচু শ্রেণীর মানুষের কথা বারবার তুলে ধরা হয়েছে। তো যেহেতু এখানে নিচু শ্রেণীর কথা তুলে ধরছে এবং এটা হচ্ছে নারীদের, আর আগে নারীদেরকে অত বেশি গুরুত্ব দেওয়া হইতো না। তো এখানে নারী চরিত্র বলতে আসলে নিচু শ্রেণীর নারীদের কথা এখানে বলা হয়েছে। তো উচ্চ শ্রেণীর কোনো নারীদের আসলে এখানে কোনো পরিচয় দেওয়া হয় নাই। তো তারা হচ্ছে মূলত স্বেচ্ছায় এবং পেশা এবং হচ্ছে সঙ্গী নির্বাচনে অধিকার রাখতো। নিজের ইচ্ছা মতো হচ্ছে পুরুষের সাথে যেতে পারতো, অথবা নিজের কাজ মানে নিজের ইচ্ছা মতো তারা কাজ করতে পারতো। এর মধ্যে তারা ম্যাক্সিমাম সময় যে কাজটা করতো সেটা হচ্ছে তারা গরু থেকে দুধ দোহাইতো। তারপরে হচ্ছে আপনার যেটা এখন নর্মালি করে না, সেটা হচ্ছে আপনার নৌকা, ঠিক আছে, নৌকা হচ্ছে বাওয়া করতো। যেমন হচ্ছে আপনারা দেখবেন মধ্যযুগের ক্ষেত্রে একটা দেখবেন ওখানে কিন্তু নারীরা নৌকা এই জিনিসটা করতো, কিন্তু বর্তমানে এই জিনিসটা আপনারা পাবেন না। তো নৌকা বাওয়া করতো, তারপর হচ্ছে হলো মদ বিক্রি করতো। ঠিক আছে, এই কয়টা জিনিস এবং হচ্ছে তাঁত বোনা, এই চারটা জিনিস হচ্ছে তাদের মূল মূল কাজ ছিল। তারা দুগ্ধ দহন করতো, মদ তৈরি করতো এবং যেটা বিক্রি করতো, নৌকা বানাইতো, তারপর হচ্ছে তাঁত বুনতো। তাঁত বোনাটা তো এখনো বর্তমানে আছে। তো এইগুলো হচ্ছে তাদের মূল কাজ ছিল। হ্যাঁ, এছাড়া হচ্ছে তারা হচ্ছে মাঝে মাঝে কৃষি কাজও করতো। ঠিক আছে, এখানে কৃষি কাজের কথা বলা হয় নাই। তো কান্নপা তার 10 নম্বর পদে, ওই যে এখন অরিজিনালিটি আসছে, কান্নপা তার 10 নম্বর পদে বলছে এক ডমিনী তাঁত এবং চঙ্গিরি বিক্রি করতো, চোঙ্গারি। ঠিক আছে, তাঁত বিক্রি করতো, চোঙ্গারি বিক্রি করতো। তো এখানে আপনি এটা দিয়ে কি করলেন, এটারে একটা বাহবা দিয়ে দিলেন, যে বাহবা বা অরিজিনালিটি দিয়ে দিলেন, যে এই লাইনটা ঠিক আছে, আমার লেখাপত্র আমি বই থেকে লিখছি। আচ্ছা, চর্যায় 14 নম্বর পদে বলা আছে বাহা তুমি ডম্বি বাহলো ডম্বি বাট হইল উসারা, দরকার হইলে লিখবেন নাইলে নাই। মূলত এটা নিয়ে বলা আছে হচ্ছে নৌকা নিয়ে, নৌকা বাওয়া নিয়ে বলা আছে। ঠিক আছে, নারীরা যে নৌকা বাওয়া করতো এটা নিয়ে এখানে বলা আছে 14 নম্বর পদে। এই 10 নম্বর পদটা যেভাবে লিখছি ঠিক 14 নম্বর পদটা চাইলে এইভাবে লিখতে পারবেন। আচ্ছা, এবার গেল, এবার হচ্ছে কি, এবার হচ্ছে হলো নৈতিক চরিত্র। তাদের নৈতিক চরিত্র ভালো ছিল না। ঠিক আছে, তো নৈতিক চরিত্র আগে একটা জিনিস হবে সমাজ চরিত্র। ওখানে একটা পয়েন্ট মিস ছিল, সমাজ চরিত্র মিস ছিল। সমাজ চরিত্র কি, এখানে সমাজ চরিত্র বলতে হচ্ছে ব্রাহ্মণদের কথা কথা বোঝানো হয়েছে। তো ব্রাহ্মণরা কি করতো, ব্রাহ্মণরা যেহেতু নিচু শ্রেণীর নারী, তাহলে এদেরকে দেখলে হচ্ছে কি করতো, তারে দুধ সর 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 এরকম করতো। কিন্তু রাত্রের বেলা কিন্তু তারা ওই অন্ধকারের মধ্যে এটা কি উঁচু শ্রেণী না নিচু শ্রেণী এটা কিন্তু দেখতো না তারা। ঠিক আছে, তো দেখা গেছে যে অবৈধ যৌনাচারের আশায় তারা হচ্ছে দুয়ারে দুয়ারে ঘুরাঘুরি করতো। আর এখানে আপনি এগুলা লিখতে কখনো কার্পণ্য বোধ করবেন না, এখানে লিখতে হবে, কিছু করার নেই। নারীদের আপনার চরিত্র পুরুষদের মতো নৈতিক ছিল না। ওখানে অনেক পুরুষ, যে নিচু শ্রেণীর যে পুরুষরা ছিল তারা কিন্তু নৈতিক চরিত্র ছিল, কিন্তু নারীদের মধ্যে ওই জিনিসটা ছিল না। কারণ তাদেরকে হচ্ছে স্বেচ্ছায় পেশা আপনার এবং সঙ্গী নির্বাচনের সুবিধা দেওয়া হয়েছিল এবং তারা ইচ্ছা মতো তারা কাজ করতো। তো এখন তাদের হচ্ছে যৌন উত্তেজনা উঠছে, দেখা গেছে হচ্ছে আপনার সে কি করলো, ওই রাতের মধ্যে সে কামরূপে চলে গেল। ঠিক আছে, তো এই জিনিসটাই আবার চর্যাপদে 2 নম্বরে বলা আছে, যে 2 নং চর্যা বলা আছে যে দিবস হই বহুরি কাউহি ডর ভাই, রাত্রি হইলে রাত্রি ভইলে। এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে হইলে শব্দটা নাই, এখানে ভইলে আছে। ভইলে মানে হইলে, রাত্রি ভইলে কামরু যায়। ঠিক আছে, তাহলে দিনের বেলা হচ্ছে বধূ কাকপক্ষী দেখলেও ভয় পায়, কিন্তু রাত হলে সে পুরুষ সঙ্গিনী হিসেবে কামরূপে যায়।
আচ্ছা, 18 নম্বর পদে নারীদের ছিনালি মানে হচ্ছে বেশ্যাবৃত্তির কথাও কিন্তু বলা আছে, ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে পরকীয়ার কথা বলা আছে। তারা হচ্ছে শুধু বেশ্যাবৃত্তি করেনি, তারা পরকীয়াও করছে, ঠিক আছে। আহ, বিয়ে করছে, বিয়ের পর পরই হচ্ছে কথাবার্তা শুরু করছে, এরকমও আছে। কান্নপার 10 নম্বর পদের মধ্যে লেখা আছে যে নগরের বাহিরে লম্বিত অরে কুড়িয়া, এতটুকু তো আপনারা আগে পড়ছেন। এরপরে হচ্ছে হলো ছই ছই যাইস ব্রাহ্মণারিয়া, ঠিক আছে। এটা দিয়ে মূলত কি হয়েছে, তারা অন্তঃপুর বাসিনী ছিল না, তারা হচ্ছে কি করছে, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলছে, এগুলা হচ্ছে এখানে বলা হয়েছে বর্ণনাতে। তো এই হলো আপনাদের নারীর চরিত্র বর্ণনা। এখন কারো যদি কোনো কোনো প্রশ্ন থাকে তারা প্রশ্ন করতে পারে। আপনাদেরকে মূল যে প্রশ্নগুলো ছিল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন পড়ে তবে গুরুত্বটা তো আপনারা পারবেন অটোমেটিক, আর গুরুত্ব আসবে না, কারণ গুরুত্ব আয়সা বলছে তো। রিপিট প্রশ্ন নর্মালি হয় না, প্রবাদ আগে পড়ানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নামকরণ নিয়ে বিদ্যমান সমস্যা, এটা একটু পড়াতে হবে। আর সাহিত্য মূল্যটা একটু পড়াতে হবে, এটা একটু দরকার আছে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলেন। ভাইয়া মানে আমাদের গ্রুপে চর্যাপদের যে মানে ম্যাটেরিয়ালটা সাপ্লাই দেওয়া হয়েছিল সেটার সাথে আসলে আজকের মানে এই ম্যাটেরিয়ালের জন্যই তো লিখতে, এখানে তো লিখতে বলছে, লিখছেন কিছু? ভাইয়া মানে ক্লাস আপনি শেষে গিয়ে পরবর্তীতে আর মানে এটার হার্ড সফট কপি দেওয়া হবে না? এটা সফট কপি কেন, আপনাদেরকে একটা সফট কপি দেওয়াই হয়েছে আপনাকে। মানে এটার সাথে আর কি মানে ওইটার সাথে আজকেরটার আর কি একটু তফাৎ আছে, তো ওইটা আর কি অনেক এখন তফাৎ আছে, লিখেছি ভাইয়া note। শুধুমাত্র শুধুমাত্র তফাৎ নাই, অনেক তফাৎ আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটা মানে কি নোট করে লিখেছি, কিন্তু ভাই আর কি অ্যাকচুয়ালি সফট কপিটা পেলে ভালো হতো আর কি, মানে তাহলে ওভাবে হ্যান্ড নোট করতে পারতাম। অ্যাকচুয়ালি সফট কপি যেটা, আপনি তো ভিডিও আছে, ভিডিও থেকে দেখে দেখে লিখবেন আপনার যদি দরকার হয়। আ- ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে কিছু কিছু জিনিস আমি দিব, এমন না যে দিব না, দিব, ঠিক আছে। কিন্তু বিষয় কথাটা হচ্ছে যে এখন আপনার কাজ হবে লেখা। আমি যে জিনিসটা এতক্ষণ বললাম, ঠিক আছে, এই যে একটু আগে যে এইগুলা লিখছি, এটা কেন লিখছি, এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে। এটা যদি আপনি বুঝে থাকেন, আপনার এটা পড়তে হবে না, ঠিক আছে। এবং এই জিনিসটা কিন্তু ওখানে বলাই নাই, আপনি যে বইটা পড়ছেন, শীটটা পড়ছেন বা বই পড়লেন, আপনার বইয়ের মধ্যে কিন্তু জি এই ভাই, কথাটা নাই নাই। নাই প্রশ্নের উত্তর নাই। কিন্তু এটাই লিখতে হবে, আপনি ওইটা লিখলে নাম্বার পাবেন না, ঠিক আছে। হ্যাঁ ভাই, ঠিক ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাহিত্যিক মূল্য, সাহিত্যিক মূল্য, ঠিক আছে, বা সাহিত্য মূল্য যেটাই বলেন। তো কি জিনিস আসলে, আসলে এখন ম্যাক্সিমাম পড়াই হচ্ছে শেষ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটু মানে এক্সট্রা কথাবার্তা গুলো বলবো, যে এক্সট্রা আসলে কি। যেমন চর্যাপদের মধ্যে যেহেতু রূপক জিনিসটা আছে, রূপক আসলে কি জিনিস, যে আপনার একই সময় আপনার একটা বুঝাইছে ঠিকই, আবার আরেকটাও বুঝাইছে, ঠিক আছে। আলু দিয়া আলু বুঝাইছে, আবার আলু দিয়া হচ্ছে একটা, মনে করেন বোকা লোকরাও বুঝাইছে, মনে করেন এরকম টাইপের। তো এরকম, তারপর উপমাও ব্যবহার করছে, তারপর হচ্ছে শিল্পকর্মও ব্যবহার করছে। তো এই কথাগুলাকে আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আপনি এই যে লিখলেন, এই যে উপমা, রূপক, শিল্পকর্ম এখানে আশ্রয় নিছে, এই জিনিসটারই হচ্ছে আপনার এখানে ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে সাহিত্যিক মূল্য। সাহিত্য মূল্য মানে হচ্ছে আপনার সাহিত্যের মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু জিনিস আছে। যেমন আপনার এটা যদি গীতি কবিতার মতো হতো, তাহলে এখানে গীতি কবিতা কিভাবে আসলো, বা মিশ্রণটা কি, এই জিনিসটা আপনাকে এখানে লিখতে হতো। অথবা এটার সাথে যদি আপনি অন্য একটা কোনো কিছু মিশ্রণ পাইতেন, এখানে একটা জিনিস মনে হয় মিস গেছে, সেটা হচ্ছে ছন্দ নিয়ে মনে হয় লেখা হয়নি। একটা মিনিট, হ্যাঁ ছন্দ নিয়ে, এই যে ছন্দ নিয়ে লেখছে, যে ছন্দ। তো আপনি জানেন যে এখানে ছন্দ ব্যবহার করা হয়েছে, মাত্রাবৃত্ত ছন্দ। এখন আপনি চাইলেও কিন্তু এখানে আবার এটাতে আপনি সাব পয়েন্ট দিয়ে এখানে আবার অনেক কিছু লিখতে পারবেন, যে মাত্রাবৃত্ত ছন্দটা কিভাবে আসলো। মাত্রাবৃত্ত ছন্দ কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, ওইটার সাথে আপনি এখানে মিলাতে পারবেন। মনে করেন একটা লাইন লিখলেন, তারপর হচ্ছে এটার সাথে দেখেন এখানে হচ্ছে এই ছন্দের মধ্যে এই জিনিসটা আছে, তাই এটা মাত্রাবৃত্ত ছন্দের প্রভাব আছে। মানে এই জায়গার যে মূল কাজটা, সেটা হচ্ছে আপনার যে এক্সট্রা অনেকগুলা মানে জিনিস ব্যবহার করেছে, নর্মাল কথাবার্তার বাইরে যে কথাবার্তাগুলা বা ছন্দগুলা বা এক্সট্রা ওয়ার্ড গুলা ব্যবহার করা হয়েছে, এই জিনিসটাই হচ্ছে লেখা হলো সাহিত্যিক মূল্য, ঠিক আছে। কথা মনে হয় বোঝা গেছে। তাহলে তাদের প্রথম যে সাহিত্যিক মূল্যটা কি জিনিস, সাহিত্যিক মূল্যটা হচ্ছে তারা এখানে এই যে ফটোপ্রসেসি ফার্স্টেই বলছে যে কত অন্ধকার কত কালো,
ঠিক আছে, কত কালো কত অন্ধকার কিছু খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। যারা ভজন সাধন করে তারাই সে কথা বুঝবেন, আমাদের বুঝে কাজ নাই। এই যে তারা ভজন সাধন করেন তারাই বুঝতে পারবে। মানে হচ্ছে এখানে যে কথাগুলো উজ্জ্বল আছে এই জিনিসটাকে আপনাকে তুলে ধরতে হবে। মানে হচ্ছে উপমা রূপক এবং শিল্পকর্মের আশ্রয় নিচ্ছেন হচ্ছে এখানকার কবিগুলা। তো লেখার পরে এটা অবশ্যই প্রত্যেকটা পয়েন্টে আপনার এখানে উদাহরণ দিতে পারবেন। এখানে এইসব এই প্রশ্নগুলো সাহিত্যিক মূল্য, প্রাকৃতিক পরিচয়, ঠিক আছে, প্রকৃতির সাথে পরিচয়, এই প্রশ্নগুলোতে আপনি কি করতে পারেন, তো দুইটা লাইন লিখলে দুইটা লাইনের সাথে আবার উক্তি দিতে পারবেন, আবার দুইটা লাইন লিখে উক্তি দিতে পারবেন। এবং যতগুলো মনে করেন আপনি চর্যাপদে 7টা লাইন লিখছেন, ঠিক আছে, 7টার মধ্যে আপনি চাইলে এখানে 5টা লাইনই ব্যবহার করতে পারবেন চাইলে, ঠিক আছে। এইরকম কিছু কিছু প্রশ্ন আছে আপনাদের এই পুরা সাহিত্যের মধ্যে। এবং এগুলা পাইলে কি করবেন, দুমায় হচ্ছে আপনার উক্তি দেওয়া শুরু করবেন। আচ্ছা, যে উপমা রূপক শিল্পকর্মের আশ্রয়, কা তোর উপর পঞ্চবিদ আলো চঞ্চল চিহে পড়ে গেল, এগুলা প্রথম আপনার পিলির সময় পড়ে আসছে। সুন্দর মতো লিখে দিলেন। তারপর লেখার পরে এটার অর্থটা দিলেন। অর্থটা কি? অর্থ হলো এখানে পঞ্চ ইন্দ্রিয় কথা বলা আছে, এবং এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে দেহের মতো পঞ্চ ইন্দ্রিয় গাছের পালারও আছে, এবং যেটা হচ্ছে আপনার চঞ্চল চিত্রে কাল প্রবেশ করে, ঠিক আছে। চঞ্চল চিত্রে মানে হচ্ছে চিন্তার মধ্যে, এটা হচ্ছে কালে প্রবেশ করে, ঠিক আছে। সবরপা একটা পদে লিখছেন হচ্ছিল না না তরুবর মলিরে না আনত লাগিরে জ্বলি, এটা চাইলে লিখতে পারেন, নাইলে নাই, সমস্যা নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে মূলত ছন্দ উপমা, এটা হচ্ছে উপমা, এই উপমাটা দিতে হবে। আর আগেরটা ছিল রূপক শিল্পকর্ম। হ্যাঁ, এখানে হচ্ছে মূলত দুইটা উদাহরণ দেওয়ার ট্রাই করবে। যেমন সবরপা হচ্ছে 28 নম্বর পদে লিখছেন হচ্ছে উঞ্চা উঞ্চা পাবতহি বসুই সবরি বলি মোরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি গিবত গুঞ্জরি মালি, ঠিক আছে। এর মানে হচ্ছে উঁচু পর্বতে সবরি বালিকা বসবাস করে, তার পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় গুঞ্জরের মালা, মানে তাকে দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে। এর মানে বুঝেছে তাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, ময়ূরের মতো সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এখানে উপমার ব্যবহারটা দিলেন। তারপরে হচ্ছে যে একটু আগে বললাম যে এখানে মাত্রাবৃত্ত ছন্দ, ঠিক আছে, এটার কথা লিখলেন এবং সাথে সাথে ওইটার উদাহরণ দিতে পারবেন। তারপর হচ্ছে 6টা প্রবাদ বাক্য আছে, এর মধ্যে মনে করেন যে বর্ষণ দোহালি কিম দুট, ঠিক আছে, বলন্ধে, ওটা আপনি দিয়ে দিলেন, যে এর মাধ্যমে এটা বোঝানো হয়েছে। তারপর হচ্ছে এখানে সমাজ চিত্র ফুটে তুলছে, সমাজ চিত্রের মধ্যে মনে করেন আপনার নারীদের চরিত্রটা এখানে দিতে পারবেন, ঠিক আছে। অথবা হইলো আপনার নগর তাহারি ডম্বি তোহারি কুড়িয়া, ঠিক আছে। অথবা হচ্ছে কোনটা দিতে পারেন, এরকম কয়েকটা লাইন আপনি দিতে পারেন চাইলে। তারপর হচ্ছে নয়ন ভিরাম সৌন্দর্যের বর্ণনা, ওই যে প্রকৃতির একটা প্রশ্ন পড়তে বলছি, ওই প্রশ্নটা পড়ার সময় হচ্ছে একটা বা দুটা লাইন তো পড়বেন, ওখান থেকে একটা উদাহরণ এখানে দিয়ে দেবেন বাস। এখানে যে দেখবে এটা যদি 6 মার্কের থাকে, ও আপনাকে 5 মার্ক বা 5.5 মার্ক দিতে বাধ্য হবে। কথা বুঝছেন? এই প্রশ্নগুলো পাইলে ধুমায়া লেখার ট্রাই করবে, উক্তি দিয়ে ফাটাই দিবে। আচ্ছা, এটা গেল। তারপরে হইলো এটা কি বললাম, ঐতিহাসিক গুরুত্বটা এখন দরকার নেই আপনাদের। কি বললাম, নামকরণ নামকরণ নামকরণটা কোথায় আছে জানি, ভুলে গেলাম। এই যে নামকরণ। আচ্ছা, নামকরণটা নিয়ে আপনারা আগে পড়ছেন, ঠিক আছে। এই যে চর্যা বিনশ্বয়, ঠিক আছে, চর্যা মানে আচরণীয়, অচর্যা মানে অচাচরণীয়, এইগুলো সবগুলা মিলে হয়েছিল আপনার চর্যা বিনশ্বয়, এই জিনিসটাই নামকরণ। আগে আপনার যা পড়ছেন তাই, কিন্তু এর সাথে এই উক্তিটা দিতে হবে। উক্তিটা চাইলে লিখে রাখতে পারেন অথবা পরে দেখে নিতে পারবেন। 1907 সালে আবার নেপালে গিয়ে আমি কতকগুলো পুঁথি দেখিতে পাইলাম, একখানির নাম চর্যা বিনশ্য, উহাতে কতগুলো কীর্তনের গান আছে ও তাহার সংস্কৃত টিকাও আছে, গানগুলি বৈষ্ণবদের কীর্তনের মতো, গানের নাম চর্যাপদ। এখন কথা হচ্ছে আপনি এটাকে কি আপনার মতো করে লিখতে পারবেন কিনা, লিখতে পারবেন না, ঠিক আছে। এই লাইনগুলো কখনোই আপনি আপনার নিজের মতো করে লিখতে পারবেন না, কারণ এটা ভূমিকাতে লেখা আছে, ঠিক আছে। যেভাবে আছে এভাবেই লিখতে হবে। না পারলে আপনি এটা বাদ দিয়ে ওই যেভাবে আসছে নামকরণটা সেভাবে নামকরণটা লিখবেন, ঠিক আছে। আর বিতর্কটা কি জিনিস, বিতর্কটি এখানে লেখা নাই। বিতর্কটা হচ্ছে মূলত আপনার চর্যাপদের, এখানে কিন্তু অনেকগুলো জিনিস ছিল, ডাকার নব, সরাহ পদ, ঠিক আছে, এইগুলো জিনিসটা ছিল। কিন্তু আমি কিন্তু শুধুমাত্র কাকে ফোকাস করছি, আমি শুধু চর্যা বিনশ্বকে ফোকাস করছি। এর মূল কারণটা কি, মূল কারণটাও কিন্তু লিখে দিতে হবে আবার,
যে বিতর্কটার কারণ হচ্ছে এখানে অনেকগুলা জিনিস ছিল, 4টা ভাগ ছিল, এর মধ্যে ডাকার নব হইতে পারতো, তারপরে হচ্ছে ওই চর্যাচর্য বিনষ্ট নামটাও রাখা যেত, তারপরে হচ্ছে আরো সরাপদ ও দোহাও লেখা যেত। কিন্তু এতগুলো আমি না লিখে এটাকে আমি চর্যাপদ হিসেবে ঘোষিত করছি। এবং এর মূল কারণটা হচ্ছে যে চর্যাচর্য বিনষ্ট এটা মূলত আপনার এখানে বাংলা জিনিসটা ছিল, আর বাকিগুলোতে হচ্ছে অপভ্রংশ বিষয়টা ছিল। ঠিক আছে, তো আমি যেহেতু এটাকে বাংলা রূপে পরিচিত করতে চাচ্ছি, বা তারা পণ্ডিতগণ এটাকে বাংলা হিসেবে দেখাতে চেতেছে, এবং এই কারণে তারা কি করছে, তারা হচ্ছে চর্যাপদ নামটাকে ফোকাস করছে। তো এই বইলা শেষ হচ্ছে আপনি কি করবেন, যতই এটা বিতর্ক থাকুক, যেহেতু এখানে বাংলা শব্দের বিষয়টা বেশি, এজন্য এখানে চর্যাপদ নামকরণটা হিসেবে যৌক্তিক হিসেবে দেখানো যায়। ঠিক আছে, বা সার্থক যদি লেখে সার্থকতা, যৌক্তিক হিসেবে হলো যৌক্তিকতা, এভাবে লিখতে হবে শেষ। আর এটা হচ্ছে প্রকৃতি। আচ্ছা, এই যে প্রকৃতির রূপ, ঠিক আছে, আচ্ছা প্রকৃতির রূপ ওখানে ছিল, এই যে এটা প্রকৃতি, এই জিনিসটা হচ্ছে প্রকৃতি। এই লাইনটা, এই লাইনটা হচ্ছে এই জায়গাতে দিবেন। ঠিক আছে, যে না না তরুবর মলিরে না আনদ লাগিরে জেলি, মানে অসংখ্য গাছে ফুল ধরেছে আর আকাশ ছুঁয়েছে তাদের ডাল। ঠিক আছে, মানে হচ্ছে প্রকৃতির কথা বলতেছে, যে অনেক ফুল গাছের মধ্যে। এই নয়াবরণের সৌন্দর্যের কথা বর্ণনা আছে, এটা যে নিচের দিকে দিলেন তাহলে কিন্তু পেয়ে গেল। ঠিক আছে, আর ওইভাবে হচ্ছে প্রকৃতির সৌন্দর্যটা বর্ণনা করেন। প্রকৃতির সৌন্দর্য জাস্ট একবার রিডিং দিবেন, অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, জাস্ট একবার কি করবেন, রিডিং দিবেন। যেমন এটা একটা দিলেন, মূলত এখানে হচ্ছে আপনার কি আছে, শান্ত পাহাড়, পুষ্পিত গাছ, শ্রুতিময়ী নদী, বিহল জ্যোৎস্না, দীপ্তর মন্দির, শান্ত সন্ধ্যা, অরতির ঘন্টা, গোয়ালে গরু, গুরুত্ব অন্ধকারে চঞ্চল মুশিক, এরকম জীবনের মধুর জিনিসগুলো এখানে ফুটে তুলছে, বুঝছেন? এই হচ্ছে আপনার মূল বিষয়টা। হ্যাঁ, এইভাবে হচ্ছে সাজাবেন, তাহলে হচ্ছে আর প্রশ্নটাদের মধ্যে উক্তি মাস্ক দেওয়া ট্রাই করবেন। তারপর হচ্ছে ওই আলোককে হালকা পাতলা সামনে লিখবেন, তাহলে হয়ে যাবে। আর ম্যাক্সিমাম টাইমে কি করবেন, আপনার পর্যবেক্ষণ জিনিসটা করবেন। পর্যবেক্ষণ, এখানে এই আছে, এখানে ওই আছে, ওখানে চিত্র, ওখানে ওই হিসেবে চিত্রিত করা হয়েছে। ঠিক আছে, এখানে কাব্যমণ্ডিত ভাবে করা হয়েছে, মানে আপনি নিজের কিছু উপমা ব্যবহার করবেন। আর অনেক সময় হচ্ছে মাথার মধ্যে লাইন থাকে না। ঠিক আছে, কিন্তু আমরা কি করি, লাইন মনে না থাকলে গুরুত্ব অপরিসীম লিখে দিই। ঠিক আছে, এখানে কিন্তু আবার গুরুত্ব অপরিসীম লেখা যাবে না। ঠিক আছে, ওই এখানে আপনার উপমা টাইপের লেখা লিখতে হবে, যা লিখবেন উপমার মতো করে লিখবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর আপনারা ট্রাই করবেন এভাবে। একটু আগে যে বললাম, একটু আগে কি বলছিলাম, এই যে এইভাবে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে আমার স্টুডেন্টের লেখা, তারা নিজেরাই লেখছে, পরে আমারে দিছিল হচ্ছে চেক করার জন্য। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে নিজেরা লিখবেন, প্রত্যেকটা প্রশ্ন এরকম 3-4 লাইনের মধ্যে নিয়ে আসবেন, বা 3-4 পয়েন্টের মধ্যে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে কি, তাহলে হলো আপনার ইজিলি হচ্ছে উত্তর দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? যেমন এখানে একটা জিনিস দেখেন, তারা একটা জিনিস খুব কাজ সুন্দর করছে, সেটা সাহিত্যিক মূল্যটাকে তারা হচ্ছে কতগুলো পয়েন্টে নিয়ে আসছে। মানে ওই আমি যেগুলো হচ্ছে পুরো লাইন লিখছি, তারা হচ্ছে পয়েন্ট হিসাবে তুলে ধরছে, আপনার পয়েন্ট দিয়ে তারপর উক্তিটা ব্যবহার করলেন, এভাবে করতে পারেন। তো এইভাবে হচ্ছে নোটগুলো করার ট্রাই করবেন, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমি এই জায়গা থেকে পড়তেছি, আপনার এরকমও হইতে পারে যে আপনার নোট যে করতেছেন, এখন নোট করার টাইম নেই, তাহলে আপনার ওই কাগজের মধ্যে লিখবেন যে আমি এই পেজ থেকে এই প্রশ্নের এই ফার্স্ট পার্ট এখান থেকে, সেকেন্ড পার্ট এখানে, থার্ড পার্ট এটা। ওইভাবে হচ্ছে আপনি একটা কাগজের মধ্যে লিখে রাখছেন। যেমন সে এখানে লিখছে, সে হচ্ছে শিকরের থেকে পড়ছে 29 নাম্বার পেজ। ঠিক আছে, 29 নাম্বার পেজটা সে পড়ছে, হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা। তো এখানে সে লিখে রাখছে, সে আর এটা মনে করে নাই যে এটা নোটের মধ্যে আনা দরকার আছে, কারণ ইতিহাসে বানায় লিখবে। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় যে এগুলো আপনি এমনি পারেন, তো ওগুলো নোট করার দরকার হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে পেজ নাম্বারটা জাস্ট উল্লেখ করে রাখলেন, যদি কোনো কারণে ভুলে যান যেন হচ্ছে দেখতে পারেন। হ্যাঁ, কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর নাহলে ক্লাসটা শেষ করে দেবো। কারো প্রশ্ন? হ্যাঁ, বলেন। জি ভাই,
আজকে যে নোটটা থেকে লেকচারটা কথা শোনা যায় না ভাইয়া। ভাই বলতেছিলাম আজকে যে নোটটা থেকে হচ্ছে ক্লাস লেকচারটা দেয়া হয়েছে। আপনাদেরকে লিখতে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনাদের লেখছি তো কিছু মানে ছোট পয়েন্ট আকারে, একদম তো বিস্তারিত লিখতে পারি নাই। তো হচ্ছে নোটটা আপনার একটা শেষ শীট তো হলে, দেওয়াই হয়েছে, শীট দেওয়া হয়েছে না? হ্যাঁ শীট দেয়া হয়েছে কিন্তু অতটা তো মানে ইনফরমেটিভ মানে দেখলাম না। তো আজকেরটা যেটা দিয়ে পড়ানো হয়েছে মনে হচ্ছে এটা অনেকটা ইনফরমেটিভ আছে, এবং আমরা যদি নোট করি সেক্ষেত্রে হচ্ছে এটা মানে হেল্পফুল আমি হবে কিছু অনেক। কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে, সবগুলা দিবেন। এখানে মনে করেন 4-5টা প্রশ্ন আপনাদেরকে, যেগুলো আপনাদের লাগবেই, ওই 4-5টা প্রশ্ন আপনি পাবেন, ঠিক জি আছে। জি ভাইয়া, আর হচ্ছে আহ আর হচ্ছে আপনারা হচ্ছে ক্লাসটা আবার রিপিট দেখবেন, দেখার সময় তখন হচ্ছে মনে করেন মিক্স আপ করে পড়বেন। আপনি, আমি যে এতগুলো কথাবার্তা বলছি, পড়ার আসলে একটা সিস্টেম আছে। এই যে ক্লাস করতেছেন, এবং আপনাদের খুব ভাগ্য ভালো যে রেকর্ড ক্লাস পান এগুলো। আমরা যখন মনে করেন ক্লাস করতাম সামনাসামনি এক দেখাতে করতে হইতো, তো এটাতে হচ্ছে খুব ভেজাল থাকতো। তো যে জিনিসটা হচ্ছে রেকর্ড ক্লাসের যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনি রেকর্ডটা দেখতে পারেন। তো রেকর্ডটা যেহেতু দেখতে পারেন, আপনার কাজ হবে, আপনি শীটটা নিয়েও বসলেন, রেকর্ডটা শুনতেছেন, ঠিক আছে। আপনি শীটটা থেকে পড়বেন না, রেকর্ড থেকে শুনবেন, একটা শর্ট একটা নোট করা। আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে নোট করার জন্য এটা দেখা যায়। জি ভাইয়া। যতটুকু দেখা যায়, এই একটা পেজের মধ্যে আমার 10টা প্রশ্ন উত্তর লেখা আছে। পেজটা কতটুকু সমান? পেজটা যদি বলেন, পেজটা হচ্ছে খুব ছোট পেজ, আপনার 8 ইঞ্চি, ঠিক আছে, 8 ইঞ্চি পেজ। আপনাদের খাতা হয় কয় ইঞ্চি? আপনাদের খাতা হয় হচ্ছে হলো 10, 11, 12 ইঞ্চির মতো, ঠিক আছে, 11, 12 ইঞ্চি। মানে এটা হচ্ছে আমার একটা ছোট কাগজের মতো, ছোট আপনার যে চোথা টাইপের কাগজ আছে না, চোথা, ঠিক আছে, এটা ছোট বইয়ের মতো, যে শিকড়ের যে বই, এটা সমান হচ্ছে কাগজটা। তো এরকম করে হচ্ছে আমি শর্টকাটে লিখি, ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে ওই দুইটা যে কাজ দিলাম, ওই দুইটা হচ্ছে মিক্স আপ করা। মিক্স আপ করে কি করা? মিক্স আপ করে হচ্ছে এটারে হচ্ছে আপনার লেখা ভাই শর্টকাট। রিকোয়েস্টটা ছিল হচ্ছে এই কারণে, কারণ সময় তো কম অনেক, এই কারণে হচ্ছে আপনাকে যে এটা করতে হবে রে ভাই, আপনি সময় কম দিয়া বেশি দিয়া তো কাজ নাই। আপনার সময় কম, ঠিক আছে, কিন্তু আপনি যদি নোট শর্টকাটে নোট নোট না লেখেন, তাহলে হ্যাঁ আপনি পরীক্ষাতে যাইয়া শর্টকাটেই তো ইমপ্লিমেন্ট ভাই করতে করতে পারবেন। হবে, শর্টকাটেই করতে হবে। এর জন্য তো হচ্ছে একটা জায়গায় যদি বেশি ইনফরমেশন থাকে দেন ওইটা নিয়ে করতে হচ্ছে নোটটা করা ইজি হয়, আর হচ্ছে 4টা 5টা রিসোর্স থেকে নিয়ে করতে গেলে তো একটু সময়টা বেশি লাগে। আপনি কি আমারটা থেকে পরীক্ষাতে দিতে চাচ্ছেন? না আপনারটা থাকবে, মানে এটা হচ্ছে মেইন এটাই আর আমি কি, আপনাকে বলতেছি। আমি মেইন আর যেটা কি। দরকার, যে জিনিসগুলো দরকার, মনে করেন 4-5টা প্রশ্ন, আপনি হ্যাঁ এগুলো দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক ওকে আছে। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আর হচ্ছে ভাইয়া ওই যে ফার্স্টে স্টাডি ম্যাটেরিয়ালস বা হচ্ছে বাইরে থেকে কি কি বই নিতে হবে এই ব্যাপারটা যদি একটু, বইয়ের কথা আমি বলছিলাম, বা আপনি মনে করছেন। কোনো লিস্ট দিয়ে দিবেন কিনা। বইয়ের ব্যাপার বলছি না, হচ্ছে দুটো হচ্ছে ওই যে সৌমিত্র শেখর স্যারের। আমি হচ্ছে আজকে সাহিত্যর কথা বলছি, ঠিক আছে, সাহিত্যের হ্যাঁ কথা বলছি, যে আমি এই বইটা পছন্দ করি না, কিন্তু আপনার বইটা রাখতে হবে, ঠিক আছে, এটা আপনার বই কাজে লাগবে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার দেখবেন যে হঠাৎ শর্ট, আপনি মানে পুরোপুরি সাহিত্য আসলে শেষ করা যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি লাস্টে রিভিশন দিতে হয়। তো অনেকগুলো আপনি পড়েন নাই, তখন হচ্ছে এখান থেকে আপনি পড়ে নিতে হয়, কিছু করার থাকে না। এই বইটার মধ্যে হচ্ছে এই ইনফরমেশন গুলো খুব সুন্দর দেওয়া আছে। যেমন হচ্ছে আপনি উক্তি দিতে চান, বা মানে একটু টাফ টাইপের কোশ্চেন আছে, জি ভাই, ধরেন হচ্ছে, এই বইটা আছে আমার কাছে। হ্যাঁ, তো এই বইটা থেকে হচ্ছে ওইগুলো উত্তর দেওয়া যায়। প্লাস হচ্ছে আপনার সাহিত্য ওই যে জিজ্ঞাসা বইটা আছে, ওখানে হচ্ছে ওরকম টাইপের মানে মাঝে মধ্যে পাওয়া যায় না অনেক জিনিসগুলা, ওই জিনিসগুলো ওই জায়গাতে খুব ভালোভাবে আছে, ঠিক আছে। জি ভাই, এই কয়টা আমরা বই, এগুলো হচ্ছে এগুলো প্রিন্ট সময় আপনারা পড়ছেন। জি জি, এখন ভাই আরেকটা হচ্ছে যে আমরা হচ্ছে যদিও ইংলিশ আর হচ্ছে বাংলার জন্য, বাট হচ্ছে আমি একটা এক্সপেক্ট করতেছি যে হচ্ছে ভাইয়া এই মানে ভিক্টরস এর পক্ষ থেকে যদি একটা বুক লিস্ট থাকতো আর কি প্রপার রিটেনের জন্য। প্রপার বুক লিস্ট। জি, মানে অন্য অন্য সাবজেক্টের জন্য যদি দেয়া যেত আর কি, কাইন্ডলি যদি হচ্ছে, আমরা হচ্ছে যদিও এই ব্যাচের জন্য, বাট হচ্ছে দিলে আর কি একটু সুবিধা হতো। স্ক্রিনশট তুলেন, অথবা পরে দেখে নিন, রেকর্ড আছে তো দেখে নিন।
আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি বলে দেই যে এখানে হচ্ছে আমার লেখাগুলো আছে, যেগুলো কথাবার্তা বলছি, শিকড় সাহিত্য কথা, সরি, শিকড়ের কথা বলছি, সাহিত্য কথা বলছি, তারপরে হচ্ছে ওই কথাটা বলি না, জিজ্ঞাসার কথাটা এখানে লিখি নাই। জিজ্ঞাসার থেকে আবার কিছু কিছু ওটা মাঝে মধ্যে কিছু কিছু জিনিস রাখতে হয় আর কি। তারপরে অ্যাসুরেন্স বাংলা চাইলে পড়তে পারেন, গ্রন্থ সংগ্রহের জন্য কারেন্ট ম্যানুয়াল, এটা আমার নিজের করা, ঠিক আছে। তারপরে ইংরেজির ক্ষেত্রে যে শরীফ স্যারের ট্রান্সলেশন যদি পারেন নিবেন, আর যদি না পারেন আমাদের এখান থেকে তো হবেই। এবং সাথে সাথে হচ্ছে আপনি একটা বই, ইংরেজি বই রাখতে পারেন, সেটা হচ্ছে ট্রান্সলেশন ম্যানুয়াল, ঠিক আছে। ট্রান্সলেশন ম্যানুয়াল যেটা হচ্ছে আপনার প্রিসেপ্টরসের বই, আপনি যদি এই নোটটা না পান তাহলে ওই প্রিসেপ্টরসের বইটা পড়লেও হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। তবে আমাদের এই ক্ষেত্রে এখানে আরো ভালো জিনিস আপনাকে দেখাবো। তারপর হচ্ছে গণিতের ক্ষেত্রে হচ্ছে ম্যাথ ককটেল, তারপর মানসিক দক্ষতা, অ্যাসুরেন্স মানসিক, তারপর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্স ককটেল, সায়েন্স আওয়ার। বাংলাদেশ বিষয়াবলিতে হচ্ছে শিকড় বাংলাদেশ বিষয়াবলী, 9 ভাইয়ের নোট। 9 ভাইয়ের নোট গুলা আপনি যদি ফেসবুকে সার্চ করেন আপনি পাবেন, ঠিক আছে। এগুলা গ্রুপে গ্রুপে ঘুরতে থাকে এগুলা। তারপর ম্যানসের সংবিধান একটা বই আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কনফিডেন্স একটা বই আছে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, এই বইটা মনে হয় দেখছেন। এখন বর্তমানে বাইরে পাওয়া যায় না, কিন্তু আপনি চাইলে হচ্ছে ওই পুরান বইয়ের দোকান থেকে ওটা পাবেন। আর এগুলা আসলে চেঞ্জ করার কিছু নাই। তারপর হচ্ছে ডাটা বক্স একটা বই আছে, বিবর্তন প্রকাশনী, এটা চাইলে পড়তে পারেন। আন্তর্জাতিক বিষয়গুলোর ক্ষেত্রে হচ্ছে বেসিক ভিউ ইন্টারন্যাশনালটা পড়তে হবে, ঠিক আছে, এটা লাগবে। তারপর হচ্ছে ম্যানসের কিছু বই আছে, এটা কাজে দেয় মাঝে মধ্যে। তারপর হচ্ছে রচনার ক্ষেত্রে রচনা আপনারা এখানে পাবেন কিছু কিছু বিষয়। এছাড়া হচ্ছে আপনি এই দুইটা বই দেখতে পারেন, একটা হচ্ছে ইউনিকের বই, একটা হচ্ছে লার্নার্স এর বই, ঠিক আছে। রচনা বই দুইটাই ভালো বাজারের মধ্যে। ডাইজেস্টটা হচ্ছে নতুন যদি হন তাহলে হচ্ছে বাধ্যতামূলক। আর ডাইজেস্ট যদি কিনেন তাহলে হচ্ছে এখানে যে অ্যাসুরেন্স গুলো লিখছি, অ্যাসুরেন্স বাংলা, তারপর হচ্ছে এখানে মনে হয় অ্যাসুরেন্স ইংরেজি, এগুলো হচ্ছে দরকার হয়নি, ঠিক আছে। ডাইজেস্টের মধ্যেই আপনার অনেকগুলো কভার করে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই জিনিসটা ভিক্টরসের যে পেজটা আছে অথবা হচ্ছে ভিক্টরসের যে গ্রুপটা আছে ওখানে কিন্তু এটা দেওয়া আছে। ওখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনি রাখতে পারবেন না, পুরো লেখা আছে, পোস্টটা হচ্ছে সেভ করে রাখতে পারবেন। কথা বুঝতে পারছেন? জি আর ভাইয়া। কিছু? হ্যাঁ বলেন। ভাইয়া বাংলা সাহিত্য পড়তে গেলে দেখা যায় যে একটা লাইনে আমি দেখলাম যে মনে করেন একটা বাক্য, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন, তার বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তারের উপরে ভাইয়া চন্দ্রবিন্দু দেয়া থাকে, এখন অনেক সময় দেয়া থাকে অনেক সময় দেয়া থাকে না। এই চন্দ্রবিন্দুটা ভাইয়া কেন চন্দ্রবিন্দু দেবে, মানে এটা কি হচ্ছে দেওয়ার সম্মান করা। চন্দ্রবিন্দু দেওয়ার মানে হচ্ছে সম্মান করা, যেহেতু সে মহামহোপাধ্যায়, মানে সে সবার উপরে, জি। ঠিক আছে। তো জি ভাই। চন্দ্রবিন্দুটা দিয়ে হচ্ছে কি করলাম, তাকে হচ্ছে সম্মানিত করলাম। এটা বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আর না দিলেও সমস্যা নেই। নর্মালি হচ্ছে আল্লাহ আল্লাহ শব্দটা লিখলে তখন ওই চন্দ্রবিন্দুটা দিতে হয়, কারণ সে সবার উপরে। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, সৈয়দ আব্দুল্লাহ বলেন। বানান শুদ্ধি আর বাক্য শুদ্ধির জন্য কোন ভালো বই আছে বাজারে? বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি একটা শীট দিছে না, শীটটা তো আমারই করা, ওই শীটটা পড়বেন। আচ্ছা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার বই আছে, বই হচ্ছে প্রমিত বাংলা, আহ, বাংলা বানানের নিয়ম না কি জানি নাম বইটার নাম, ওই বইটা আছে। তারপরে হচ্ছে আরো কয়েকটা বই আছে, গাইড বই আছে। এখন কাহিনী হলো যে আপনাকে আগে সিস্টেম বুঝতে হবে, ঠিক আছে। আপনার অনেক সিস্টেম, এর মধ্যে হচ্ছে যেগুলো পরীক্ষাতে আসার মতো ওগুলো হচ্ছে ওখানে দেওয়া আছে ওই শীটটার মধ্যে। কথা বোঝা গেছে? ওই শীটটা পড়বেন ভালো করে, বুঝে পড়বেন যে আসলে এখানে কেন ব্যবহার করলাম, এখানে কেন আর একটা মনে হয় ভুল ভুল দিছিলাম, সেটা হচ্ছে প্রতিদানের জায়গায় প্রতিফলন হবে, এখানে কেন প্রতিফলন হলো, এই জিনিসগুলো বুঝে বুঝে কাজ করবে, ঠিক আছে। তাইলে হচ্ছে হবে। কথা বোঝা গেছে? ওই শীটটা ভালো করে পড়বেন, শীটটা ভালো করে পড়লে, আর হচ্ছে ওই ডাইজেস্টটা যে পড়বেন না, ডাইজেস্টের মধ্যে হচ্ছে বাক্য শুদ্ধিটা আছে। আর এই নাজিলার বইয়ে, শিকড়ের নাজিলা বইয়ের পরে হচ্ছে হচ্ছে আপনার পিছনের দিকে, পিছনের সাইডে হচ্ছে বাক্য শুদ্ধিটা আছে। এই কয়েকটা বই মানে দেখলে হয়, এক্সট্রা কিছু দেখা লাগে না। আর আপনার পড়া কিন্তু ইউজ লিখিত, তো এসব ক্ষেত্রে হচ্ছে বেশি সময় দিবেন।
ভাইয়া আপনি যে শীটটা দিচ্ছেন আমার দেখে মনে হচ্ছে ওটাই এনাফ, এরপর এক্সট্রা এক্সট্রা দরকার করার হবে দরকার না। নাই, আমি তো জানি ওটা পড়ার পরে এক্সট্রা বলার দরকার নেই, ওটা আমার নিজের করা। ওটা বসে বসে 3 দিন ধরে বানানো লাগছিল আমার। অনেক সময় হচ্ছে অনেকে বুঝে না, তো সেক্ষেত্রে হচ্ছে বই দেখতে চান। এখানে আর ডাইজেস্টের মধ্যে আছে, এগুলো পড়লে হয়। আর প্রিভিয়াসটা পড়বে না, প্রিভিয়াস থেকে কমন আসে। বাক্য শুদ্ধি, তারপরে হচ্ছে বাগধারা, তারপরে হচ্ছে আর হচ্ছে এই লিখিত যে প্রশ্নগুলো, অতৎসম তৎসম, তারপরে হচ্ছে উপসর্গ, ঠিক আছে, এগুলো কিন্তু কমন আসে। কমন আসে না হচ্ছে হলো যেমন আহ শব্দ, মানে সেই শুদ্ধিগুলো আছে, বাক্য শুদ্ধি না, যেমন এটা কি শুদ্ধি বলে, বানান শুদ্ধি। বানান শুদ্ধি, হ্যাঁ। এই যে বানানের শুদ্ধ রূপ, ঠিক আছে, এই বানানের শুদ্ধ রূপটাতে হচ্ছে আপনার নতুন পড়তে হয়। বানানের শুদ্ধ রূপ পুরান প্রশ্ন দেয় না, নতুন প্রশ্ন দেয় সব। কিন্তু বানান, এই যে বাগধারা টাগধারা এগুলো বললাম, এগুলা দেখবেন যে কোনো পিএসসি পরীক্ষা আসছিল এরকম প্রশ্ন দেয়। সো আপনার প্রিভিয়াসটা পড়তে হয় ওখানে, মাস্ট। কথা বুঝা গেছে? কিন্তু এই যে যেমন প্রমিত বাংলা, এটা কিন্তু অনেকবার, এই তৎসম মনে হয় 4 বার পরীক্ষা আসছে, তৎসম মনে করেন হচ্ছে 3 বার, মানে এই প্রশ্নগুলা ম্যাক্সিমামই রিপিট প্রশ্ন। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, অনেক রাত্রে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।